স্যার শুরু কর। আচ্ছা, তোমাদের মনে আছে আমরা শেষ কি লেকচার করেছিলাম মনে আছে তোমার? রাকিব ঝুমুর, তোমাদের মনে আছে কি লেকচার করেছিলাম শেষে? স্যার ওই যে মেজর ট্রমা ওটা নিয়ে হ্যাঁ, এটিএলএস। আচ্ছা। আর আমরা তো সুপ্রাকন্ডালে শেষ করছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা, ঠিক। তারপর রাকিবের ডিস্টার্ব হচ্ছে অনেক বেশি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমরা মেজর ট্রমাটা আজকে আমরা দেখবো। মেজর ট্রমার অনেক অংশই তো আমরা দেখছিলাম। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে মেজর ট্রমা, ওটা আমরা জাস্ট একটু স্লাইড গুলো দেখে নিব। আর সবার স্লাইড কিন্তু আমি অলরেডি তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি। ওখান থেকে তুমি যখনই খুশি স্লাইড গুলো দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা, আর কেউ যদি কোনো ডিস্টার্ব হয়, শুনতে না পাও, তাহলে তোমরা ওই যে আমাকে ওই মেসেজে পাঠাবা, বা কোনো কোশ্চেন থাকলে বুঝতে না পারলে, বা শেষে আমি যে কেউ হাত তুলে কোশ্চেন করতে পারবা। হাত তুলবা, আমি তখন তাকে আনমিউট করে দিব, তখন তোমরা কোশ্চেন করবা। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? একজন রেসপন্স করো। আমার স্ক্রিন। জি স্যার। দেখতে পাচ্ছি আচ্ছা, স্যার। আচ্ছা, তোমাদের যেটা এটিএলএস এর কথা, এটিএলএস মানে কি ছিল? এটিএলএস অ্যাডভান্স লাইফ ট্রমা সাপোর্ট, তাই না? এটিএলএস। এটিএলএস এ আমরা এটিএলএস এর অনেকখানি কি লেকচার নিয়েছিলাম আমরা, কি প্রি হসপিটাল কেয়ারটা কমপ্লিট করছিলাম, তাই তো? শুনতে পাচ্ছ তোমরা? প্রি হসপিটাল ম্যানেজমেন্ট। জি স্যার। হ্যাঁ, একটু মাঝে মাঝে রেসপন্স করবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা শুনতে পাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, আমাদের 42 জন অ্যাটেন্ড করছে। আচ্ছা, প্রি হসপিটাল কেয়ার। প্রি হসপিটাল কেয়ারটা মানে কি ছিল? যে হাসপাতালে রোগী পৌঁছানোর আগ পর্যন্ত আমরা রোগীদেরকে কি ধরনের জীবন বাঁচানোর জন্য কি ধরনের সেবা দিতে পারি, সেটা হচ্ছে প্রি হসপিটাল কেয়ার ছিল। তার মধ্যে কি কি ছিল? একদম ইমিডিয়েট, যেখানে আমরা ঘটনাটা ঘটতেছে সেখানে কিভাবে রোগীদেরকে আরো, বা যে কোনো ইনজুর্ড লোককে ইনজুরি থেকে কিভাবে প্রিভেনশন করতে পারি, তাকে কিভাবে সেফলি একটা নিকটস্থ হাসপাতালে আনতে পারি, তারপরে হাসপাতালে আনার পরে আমরা হচ্ছে যে হাসপাতালে কি ধরনের কেয়ার দিতে পারি, এ ধরনের কথাবার্তাগুলো মোটামুটি আমরা করছিলাম। তা এখন আমি একটু তোমাদের জাস্ট একটু মেমোরি তোমার স্ট্রমিং করার জন্য বলতেছি যে আমাদের বেশিরভাগই তোমার যেসব মৃত্যু ঘটে, তার বেশিরভাগই মৃত্যু একটা বড় অংশ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, তাই না? রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট 24%। এটা একটা 2014 সালের একটা বিশ্বব্যাপী একটা তোমার হচ্ছে কি একটা স্ট্র্যাটেজি, একটা মানে পরিসংখ্যান। এবং সবচেয়ে বেশি মারা যায় কিসে, কোন জায়গায়? যারা গাড়িতে থাকে তাদের একটা বড় অংশ মারা যায়, তাই না? আর কোন সময়টা সবচেয়ে বেশি মারা যায়? মানে ঘটনা ঘটার কয়েক মিনিটের মধ্যে একটা বড় অংশ মানুষ মারা যায়। আর একটা অংশ মারা যায় হাসপাতালে পৌঁছানোর পরে, আর একটা অংশ মারা যায় অনেকদিন পরে, তাই না? তা গোল্ডেন আওয়ারটা আমাকে বলি কখন? যে 1 ঘন্টা থেকে 3 ঘন্টা। কারণ ইমিডিয়েট 1 মিনিটের মধ্যে যেসব লোক মারা যায় তাদেরকে তুমি বাঁচাতে পারবে না। তুমি বাঁচাতে পারবা কাদের? যারা হাসপাতালে পৌঁছাবে এবং পৌঁছানোর পরে তুমি কিছুটা সময় পাইলা, কিন্তু ঠিক মতো ম্যানেজমেন্ট না দেওয়ার জন্য কিছু লোক মারা যাইতে পারে, সেটাকে বলে গোল্ডেন আওয়ার। তা এটা তো তুমি এই যে গোল্ডেন আওয়ার, তোমার 30% সার্ভাইভড ইনিশিয়াল ট্রমা বা ডায়েড উইদিন পাস্ট 1 to 3 hours। এই 30% রোগের প্রতি আমরা মূলত টার্গেট করতেছি। কারণ যেসব নন সার্ভাইভাল ইঞ্জুরি, হঠাৎ করে একজনের প্রচন্ড ব্রেন ইঞ্জুরি হলো,
অথবা চেস্ট পেনিট্রেটিং ইনজুরি হইলো, অথবা তোমার দেখা গেল যে রান ওভার, তার উপর দিয়ে গাড়ি বা এগুলো উঠে গেল, তখন তো সে ধরনের ইনজুরি কোনোভাবেই সার্ভাইভ করা সম্ভব না, কয়েক সেকেন্ডের মধ্যে মারা যায়। তাহলে সেই রোগীগুলো আমাদের বাইরে গেল। আমরা এখন মূলত চিন্তা করবো যে হাসপাতালে পৌঁছানোর পরে রোগীদেরকে কিভাবে সেভ করা যায়, সে 30% রোগীদেরকে আমরা চিন্তা করব। এটা কিভাবে সেভ করা যায়? একমাত্র জরুরি ইমার্জেন্সি সার্ভিস যেটা আছে, খুবই অর্গানাইজ ইমার্জেন্সি সার্ভিস, তার মাধ্যমে এটা সেভ করানো যায়। ঠিক আছে। আরেকটা রোগী মারা যায় অনেকদিন পরে, যার বিভিন্ন সিস্টেম ফেলিয়ার করে, সেপসিস হয় এইসব রোগীদের। ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশের, এগুলো মনে পড়তেছে, এগুলো বাংলাদেশের একটা অ্যাক্সিডেন্টের একটা সিনারিও, কত খারাপ অ্যাক্সিডেন্ট হয়। আর বাংলাদেশে তোমার হচ্ছে প্রায় রোড ট্রাফিক মেজর পাবলিক হেলথ কনসার্ন রেজাল্টিং ওভার কত 21,000 প্রায় ক্যাজুয়ালিটিস বা ফ্যাটালিটিস হয় প্রতি বছর। আমাদের টার্গেট হচ্ছে কিভাবে এটাকে অনেক কমায় আনতে হবে, যাতে ক্যাজুয়ালিটিটা অনেক কমায় আনতে হবে বাংলাদেশে। এখানে দেখাচ্ছে তোমার হচ্ছে বাংলাদেশে কিভাবে আগের চেয়ে অনেক ক্যাজুয়ালিটি কমেছে। 2015-তে যখন 21,000 ছিল, 2017-তে 16-তে ছিল কত 15,000, আস্তে আস্তে কমতেছে। কিন্তু আমাদের রেটটা এখনো ইম্পর্টেন্ট, যেটা যে তোমার ইন্টারন্যাশনাল গাইডলাইন, সেই লেভেলে এখনো আসেনি। বাংলাদেশ কি 2011 সাল থেকে 20 সাল পর্যন্ত টার্গেট নিয়েছিল যে রোড ট্রাফিকের যে মৃত্যু তাতে 50% কমাবে, তাই না? এই কমানোর জন্য আমাদের কি করতে হবে? আমরা পড়ে ফেলাইছি অলরেডি, কি সেফটি অফ দ্য সিন, পার্সোনাল প্রোটেকশন, তারপরে তোমার হচ্ছে যে প্রি হসপিটাল কেয়ার, ইমিডিয়েট অ্যাকশন এন্ড ট্রায়ালস, তারপরে তোমার অ্যাসেসমেন্ট এন্ড ইনিশিয়াল ম্যানেজমেন্ট, এক্সটেনশন এন্ড ইমোবিলাইজেশন, ট্রান্সফার টু দ্য হসপিটাল, হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স, এগুলো সবই তোমরা মোটামুটি জানো। আমি বলেছি, মনে রাখো কিভাবে সেফলি তুমি নিজের প্রোটেকশন নিয়ে কোনো একটা রোগীকে কোনো জায়গা থেকে মানে বের করে আনবা। তারপরে তোমার হচ্ছে সেই রোগীটাকে কিভাবে তুমি এই বিভিন্ন রকম সিস্টেম আছে বিদেশে অনেক উন্নত, আমাদের অ্যাম্বুলেন্সই আমাদের ভালো ব্যবস্থা নাই, কিন্তু একসময় হয়তো উন্নত হয়ে যাবে দেশ যখন অনেক হবে। তারপরে এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়গুলো তোমাদেরকে আমি বলেছি অলরেডি। আর এই ট্রায়াজটা মনে আছে যে কোন রোগীগুলোকে তুমি সেভ করতে পারবা, সেটা প্রায়োরিটি বেসিস, প্রায়োরিটাইজটা করাকে ট্রায়াজ বলে। প্রথমেই তোমার হচ্ছে যাদেরকে ইমিডিয়েট ট্রিটমেন্ট দিতে হবে, আর্জেন্ট ট্রিটমেন্ট দিতে, তাদেরকে ডিলে, ধর রেডিয়াস আলনার ফ্র্যাকচার হয়ে আসছে, ওকে একটু দেরিতে চিকিৎসা দিলেও কোনো অসুবিধা নেই। কিন্তু দেখা যাচ্ছে একটা ফিমোরাল আর্টারি থেকে অনেক ব্লিডিং হচ্ছে, তখন তাকে ইমিডিয়েট ট্রিটমেন্ট দিতে হবে, বুঝছো? এই ধরনের চিকিৎসা, বা একজন নিউমোথরাক্স হয়ে আসছে, তাকে ইমিডিয়েট ট্রিটমেন্ট দিতে হবে। এটিএলএস কখন আসছে এটা তো তোমরা জানো, যে একজন ডাক্তার সাহেব, উনি হচ্ছে আমেরিকাতে মারা গেছিলেন, উনি মারা যাননি, ওনার ওয়াইফ মারা গেছিলেন, তারপর উনি এটা ডেভেলপ করে সারা ওয়ার্ল্ডে প্রচারণা করার চেষ্টা করেন। তা আমরা এখন হসপিটাল অর্গানাইজেশনের কথা আমরা অলরেডি আমরা জানি। হাসপাতাল রোগী আসার পরেও আমরা ঠিক এটিএলএস এর মধ্যে যাইতে হবে, মানে প্রথমেই তাই এয়ারওয়ে দেখতে হবে, কোনো অবস্ট্রাকশন আছে নাকি, ব্রিদিং প্রবলেম হচ্ছে কিনা, সার্কুলেশন, ব্লিডিং। আজকে আমরা মূলত বেশি গুরুত্ব দিব সার্কুলেশন এবং ব্লিডিং এর উপরে। সার্কুলেশন এবং ব্লিডিংটা কিভাবে ইম্পর্টেন্ট একটা রোগীর জীবন বাঁচানোর জন্য, এবং একটা রোগী যখন অনেক ব্লিডিং নিয়ে আসবে, মানে বিশেষ করে আমি আজকে বেশিরভাগ কথা বলবো কিন্তু ব্লিডিং এর কথা। ব্লিডিং নিয়ে যদি কোনো রোগী শকে আসে, তাহলে তাকে আমি কিভাবে ম্যানেজ করব, সেটা নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব তোমাদের সাথে। তাহলে একটা রোগী হাসপাতালে আসার সাথে সাথেই প্রথমে তাকে প্রাইমারি সার্ভে করে নিতে হবে, তাকে ইমিডিয়েট দেখতে হবে তার কি কি সমস্যা আছে, তারপরে তাকে রিসাসিটেশন করতে হবে। রিসাসিটেশন করার পরে তাকে দেখতে হবে যে কি কি সমস্যা সুবিধা, এটা আমরা যতখানি চিকিৎসা দিয়েছি উন্নতি হয়েছে কিনা, রিইভালুয়েশন। তারপরে আবার সেকেন্ডারি সার্ভে করতে হবে, কোনো ইনজুরি তুমি মিস করে গেছো কিনা, তারপরে রিইভালুয়েশন। আবার এই সাইকেলটা বারবার চলবে, মানে রোগীকে চিকিৎসা দিলা, কিছুটা চিকিৎসা দিয়ে কতখানি উন্নতি হলো, এবং তারপরে আবার কি উন্নতি হলো বা কোনো কিছু খারাপ হলো কিনা, এগুলো বারবার মনিটরিং করা। এরপরে একটা রোগী যখন স্টেবল হয়ে গেল, তখন তুমি তাকে কি করবা, যে নিরাপদে ট্রান্সফার করবা, ডেফিনিট মানে নিশ্চিত চিকিৎসা, মানে তাকে রিকভারির জন্য যা যা চিকিৎসা, যারা হাড় ভেঙে গেলে আমাদের অর্থোপেডিক্সে বিভিন্ন ধরনের ফ্র্যাকচার ফিক্সেশন, তাহলে ইলেজার করা, বা
অন্যান্য যে চিকিৎসা দেয়া সেই ডেফিনিট কেয়ারের দিকে আস্তে আস্তে যাইতে হবে। এবং সব চিকিৎসা বারবার এই একই নিয়মের মধ্যে চলবে। প্রথমেই দেখতে হবে রোগীর কি কি সমস্যা, তারপরে তার সেগুলো চিকিৎসা দিতে হবে, সেগুলো ঠিকমতো কাজ করতেছে কিনা দেখতে হবে, তারপরে আবার তাকে সেকেন্ডারি সার্ভে করে কোনো বাদ দিছে কিনা। যেমন অনেক সময় আমাদের দেখা যায় অর্থোপেডিক্সে তোমার পায়ে একটা ছোট আঘাত নিয়ে আসছে, কিন্তু তার দেখা যাচ্ছে পেলভিসে একটা ফ্র্যাকচার আছে বা পেটে অ্যাবডোমেনেও কোনো ইনজুরি আছে। এইগুলো যদি তুমি না বুঝতে পারো, তুমি যদি পায়ের শুধু এই সমস্যাগুলো নিয়েই থাকো, তাহলে কি হবে, দেখা যাচ্ছে যে তোমার তখন দেখা যাচ্ছে তুমি বড় বড় ইনজুরি তুমি কি করতে পারো, তুমি মিস করতে পারো। ঠিক আছে, তারপরে এটা বাদ দাও, এটা মনে আছে সবার ফার্স্টে কি দিছে, এয়ারওয়ে এন্ড সার্ভাইকাল প্রোটেকশন, তারপর ব্রিদিং, তারপর সার্কুলেশন হেমোরেজ। আজকে আমরা দেখবো সার্কুলেশন এন্ড হেমোরেজের উপরে। তারপর ডিসএবিলিটি এন্ড নিউরোলজিক্যাল স্ট্যাটাস, এটা আমি স্পাইন ইনজুরি নিয়ে একদিন ক্লাস করব। এক্সপোজার এন্ড এনভায়রনমেন্ট, রিমুভ ক্লদিং এন্ড কিপ অন। এই যে এই জায়গাটা কথা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো রোগী আমাদের ইমার্জেন্সিতে আসলে বা তোমরা যখনই রোগীর কাছে যাবা, যেহেতু তোমরা প্রাথমিক স্টেজে তোমরা রোগীদের, এমনকি প্রি হসপিটাল কেয়ারেও তোমরা যাবা, কোনো একটা রোগী যদি খুব ঠান্ডার মধ্যে থাকে, তাকে কিন্তু তার শরীরে তাপমাত্রা ধরে রাখাটা খুবই জরুরি। এবং দেখা যায় যখন ভেজা কাপড় টাপড় থাকলে সেগুলো থেকে দূর করতে হবে। তারপরে তার খুব ঠান্ডা থাকলে তাকে কোনো গরম কাপড় দিতে হবে, বা রুম হিটার বা এইগুলোর আয়োজন করতে হবে, বা এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যেখানে রোগীর ডাইরেক্ট ঠান্ডা মানে টেম্পারেচার, গায়ের টেম্পারেচার না কমে যায়। টেম্পারেচার কমে গেলে কি কি সমস্যা হবে, অনেক রোগীদের ব্লিডিং সমস্যা থাকলে সেটা আরো বাড়বে। অনেক সময় দেখা যাচ্ছে যে তার বিভিন্ন শারীরিক বিভিন্ন ফিজিওলজিক্যাল চেঞ্জ আসবে, যেটা তোমার রোগীর শকটাকে আরো বেশি খারাপ করে দেবে। অতএব তোমার রোগীর গায়ের টেম্পারেচার মেনটেন করা এটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে। তারপরে তোমার হচ্ছে কি জন্য আমরা রোগীর আসলে ই করব, তোমার রোগীর রক্ত সরবরাহ যদি কমে যায় বা শকে থাকে, তার শকটা কেন রিকভারি করার চেষ্টা করব। মেইন চেষ্টা হচ্ছে তাকে কি হচ্ছে, তার ব্রেনে তার অক্সিজেনেটেড ব্লাড এবং ভাইটাল অর্গান গুলো কি কি নাম বলতে পারবো, দুই একটা ভাইটাল অর্গান তোমরা? This is brain, heart, লিভার, হার্ট, কিডনি, লাং, লিভার। হ্যাঁ, আমাদের এই ভাইটাল অর্গানগুলো যদি ঠিক মতো রান না করে, তাহলে কিন্তু আমরা কি হবে, আমাদের কিন্তু তখন হচ্ছে লাইফের এক্সিস্টেন্সি রাখাটা খুবই মানে সম্ভব হবে না। সেই জন্য আমাদের মেইন টার্গেট থাকবে, যখন কোনো রোগী শকে আসবে, তাকে এমন পরিমাণ অক্সিজেন যেন তার ব্রেন এবং ভাইটাল অর্গানগুলো সাপ্লাই পায়, যাতে এগুলো অ্যাটলিস্ট মিনিমাম ফাংশনিং করতে পারে। ঠিক আছে, যখন একটা রোগীর খুব ব্লিডিং হবে, আমরা তো সাধারণত বলছি যে কোনো রোগীকে তোমরা দেখবা কিভাবে সিকোয়েন্স, এ বি সি ডি সিকোয়েন্সে দেখবা, তাই না, এ বি সি ডি। আর যদি কোনো রোগীর খুব ব্লিডিং আসে, দেখছো যে তার পা থেকে মানে হিউজ ব্লিডিং হচ্ছে, তখন তোমার মেইন টার্গেট থাকবে যে তোমার আগে ওই ব্লিডিংটা স্টপ করা, বুঝছো? মানে শুধু এক ক্ষেত্রে ক্যাটাস্ট্রফিক হেমোরেজ ক্যান বি কন্ট্রোলড বিফোর দ্য এয়ারওয়ে। মানে যদি কোনো ডাইরেক্ট, ধর তুমি দেখতেছো যে গলার থেকে বা এখানে কোনো আর্টারি, গলার যে ক্যারোটিড আর্টারি আছে, বা হাতের ব্রাকিয়াল আর্টারি আছে, বা সাবক্লেভিয়ান আর্টারি আছে, ফিমোরাল আর্টারি আছে, এগুলোতে হিউজ ব্লিডিং হচ্ছে, তখন তোমার প্রথম পদক্ষেপ থাকবে তার কিন্তু আগে ওই ব্লিডিংটা স্টপ করা। স্টপ করার মেইন উপায়টা কি, ওখানে একটু প্রেসার ব্যান্ডেজ দেওয়া, এটা সবচেয়ে আগে, অথবা টর্নিকেট দেওয়া। এগুলা বিভিন্ন টেকনিক আছে কিভাবে তোমার হচ্ছে ব্লিডিং। তাহলে যদি কোনো ক্যাটাস্ট্রফিক হেমোরেজ থাকে, তাহলে ফার্স্ট প্রায়োরিটি হবে সি বিফোর এবিসি। এবিসি কি, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন এন্ড শক। তাহলে যখন ক্যাটাস্ট্রফিক ব্লিডিং হবে, তখন তার আগে এসে পড়বে যে সি, ক্যাটাস্ট্রফিক হেমোরেজ মাস্ট বি কন্ট্রোলড বিফোর এয়ারওয়ে এন্ড ডিজাইনেটেড বাই সি এবিসি। বোঝা গেল কথাটা? জি স্যার। আচ্ছা, এরপরে এই যে ব্লিডিং হচ্ছে যে কোনো জায়গা থেকে, তখন দেখা যাচ্ছে যে হেমোরেজটা ওরা আগে ওটাকে আগে অ্যাড্রেস করতেছে। এয়ারওয়ে ম্যানেজমেন্ট আজকে দেখাবো না, এটা একটু পরে দেখাবো, আর একটু ম্যাচিউর হও তোমরা, কারণ এটা একটু কঠিন আছে। এবার ম্যানেজমেন্ট অফ দ্য শক। শকটা একটা কি, শক এমন একটা স্টেট অফ টিস্যু হাইপোপারফিউশন, মানে শরীরে বিভিন্ন ভাইটাল অর্গানে তোমার রক্ত সরবরাহ এমন ক্রিটিক্যাল স্টেজে নেমে যাবে যে কি হবে, তোমার তখন
তখন তোমার যেটা হবে যে কোনো ভাইটাল অর্গানগুলো তার সঠিক ফাংশনিং করতে পারবে না। ইট এ স্টেজ অফ হাইপোপারফিউশন মে বি কজড বাই এ ডিফারেন্ট বিভিন্ন কজ থাকতে পারে। আমরা সহজ কজগুলো আগে জেনে নিই। দেখো এই লিস্টে তোমার এত কিছু খেয়াল করতে হবে না, আমি খালি যা বলি সেটা খেয়াল করো। কি জন্য সার্কুলেটরি শক হতে পারে? সহজ কথায় কার্ডিয়াক আউটপুট, মানে হার্টে যদি পাম্প কার্ডিয়াক আউট, হার্টে যে পরিমাণ রক্ত প্রতি মিনিটে দেয় সেটা যদি কমে যায়। আরেকটা হচ্ছে যদি তোমার শরীরের বিভিন্ন অংশে রক্ত সরবরাহে কোনো পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যায়। কি কি হতে পারে? রিডিউসড কার্ডিয়াক আউটপুট। এর কারণ হচ্ছে হাইপোভলিমিক শক। হাইপোভলিমিক শক কেন হতে পারে? এক নাম্বার হচ্ছে তোমার ম্যাসিভ হেমোরেজ হলো, তাই না? অথবা একটা রোগীর ডায়রিয়া হয়েছে, অনেক ফ্লুইড লস হয়ে গেছে। মানে শরীরের যে রক্ত শরীরে কি পরিমাণ রক্ত থাকে আমাদের? সাধারণত 7% অফ দ্য বডি ওয়েট, মানে 5 লিটার মতো। একটা সুস্থ মানুষের দেহে 5 লিটার মতো বা 5 লিটার একটু বেশি রক্ত থাকে, তাই না? তা হঠাৎ করে যদি কোনো সার্কুলেটরি ভলিউম কমে গেল, ধরো সেটা ব্লাড লসের মাধ্যমে হলো অথবা যে কোনো ইলেকট্রোলাইট লস অথবা ফ্লুইড লসের মধ্যে হলো, তখন যেটা হবে সেটা হাইপোভলিমিক শক হবে। অবস্ট্রাকটিভ শক, সেটা কি হতে পারে? ধরো তোমার হার্টে রক্তই আসতেছে না, তখন তো হার্ট পাম্প করতে পারবে না। তখন তোমার কিছু কিছু কন্ডিশন হতে পারে, নিউমোথোরাক্স, কার্ডিয়াক টেম্পোনেট, এগুলোর জন্য। আর কার্ডিওজেনিক হট করে কারোর হার্ট অ্যাটাক করলো, ম্যাসিভ হার্ট অ্যাটাক করলো, তখন তো হার্ট নিজেই পাম্প করতে পারবে না, স্বাভাবিকভাবে তখন একটা শক তৈরি হবে। তাহলে এই শকগুলো কি জন্য তৈরি হচ্ছে? যে তোমার হচ্ছে কার্ডিয়াক আউটপুট কমে যাওয়ার জন্য বা হার্ট নিজে পাম্প না করতে পারার জন্য যে শকগুলো হচ্ছে, সেইগুলো হচ্ছে তোমার রিডাকশন ইন কার্ডিয়াক আউটপুট, হাইপোভলিমিক, অবস্ট্রাকটিভ আর কার্ডিওজেনিক। আর পেরিফেরাল রেজিস্ট্যান্স, যখন একটা রোগী ধরো একটা ইনফেকশন হয়েছে, সেপ্টিসেমিয়া হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে যে অথবা অ্যানাফাইলেক্সিস হয়েছে, অ্যানাফাইলেক্সিস মানে অ্যালার্জিক রিয়াকশন, তখন শরীরের রক্ত সরবরাহ যাইতে যে বাধা, সেটা বা পেরিফেরাল রেজিস্ট্যান্স, এটা যতখানি কি বোঝো সেটুকু মনে রাখো। বা রক্তনালীগুলো অনেক মোটা হয়ে যাওয়ার জন্য শরীরের তোমার হচ্ছে কার্ডিয়াক আউটপুট অনেক বাড়ে, কিন্তু ব্লাড প্রেশার কমে যায়। সেই শকগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ শক, যেমন অ্যানাফাইলেক্সিস, নিউরোজেনিক। আর এন্ডোক্রাইন শক আছে, আরো কিছু কন্ডিশন আছে, যেমন হাইপোথাইরয়েডিজম, অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি। এটা অ্যাজ এ হোল মোটামুটি শকের তোমার হচ্ছে যে টাইপস। আর এর ট্রিটমেন্ট এখন দেখার দরকার নেই, ট্রিটমেন্ট আমরা পরে দেখবো। তোমরা শুধু আউটলাইন অফ ট্রিটমেন্ট দেখবা, কারণ ট্রিটমেন্ট এটা তোমাদেরকে শুধু শকটাকে বুঝতে হবে যে কি কি কারণ শক হতে পারে। তাহলে আমরা যদি ব্রড হেডিং এ বলি, আমাদের আশেপাশে যে রোগীগুলোকে আমরা দেখব, একটা রোগী শকে আসলে শুধুমাত্র তার ব্লাড লস হইলেই যে শক হবে তা কিন্তু না। ব্লাড লস ছাড়াও অন্যান্য কারণেও শক হইতে পারে। সেটা কি? হার্টে যদি ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়, তার যদি এমআই হয়, মাইকার্ডিয়াল ইনফেকশন, তাহলে কিন্তু শক হতে পারে। তাহলে ব্লাড লসের শকের যে ট্রিটমেন্ট আর কার্ডিয়াক শকের ট্রিটমেন্ট কখনোই এক হবে না। তারপরে তোমার হচ্ছে যদি নিউমোথোরাক্স নিয়ে শকে আসে একটা রোগী, নিউমোথোরাক্স মানে কি? তোমার হচ্ছে থোরাসিক ক্যাভিটির মধ্যে অনেক বেশি বাতাস জমে যায়, হার্ট লাং মেশিনটাকে কাজ করতে দেয় না। তাহলে নিউমোথোরাক্সের শকের ম্যানেজমেন্ট আর সব রোগীকে যে রক্ত দিতে হবে, সব রোগীকে যে তোমার কি স্যালাইন দিতে হবে, এটা কিন্তু সবসময় যে একটা রুল না। শুধুমাত্র স্যালাইন দেয়া বা রক্ত দেয়া এই কথাগুলো তখনই বেশি আসবে যখন সেটা হাইপোভলিমিক শক হবে বা রক্ত ক্ষরণের জন্য শক হবে। তাহলে তোমরা সহজে বুঝতে পারো, একটা রোগী যদি রক্তক্ষরণ নিয়ে শকে আসে, তাহলে তুমি তাকে কি চিন্তা করবা? তার হচ্ছে হাইপোভলিমিক শক, তাই না? কেউ যদি হঠাৎ করে কোনো এরকম ট্রমা হিস্ট্রি নাই, কিছু নাই, অনেকে এসে বললো যে প্রচন্ড বুকে ব্যথা হয়েছে, তারপরে প্রেশার বিপি কিছুই নাই, রোগী একদম ঠান্ডা হয়ে গেছে, তাহলে চিন্তা করতে হতে পারে যে এটা কার্ডিওজেনিক শক অথবা তোমার নিউমোথোরাক্সের জন্য শক হতে পারে। অথবা একটা রোগী আসলো তোমাদের কাছে, তোমার প্রেশার খুব কম আছে, কিন্তু প্রচুর টেম্পারেচার আছে, 3-4 দিন আগে থেকে জ্বর হয়েছিল, অথবা পেটে অথবা পায়ে অথবা হাতে কোথাও বিশাল অ্যাবসেস তৈরি হয়ে আছে, তখন তুমি মনে করতে পারবা যে এটা ইনফেকশনের জন্য বা সেপটিক শক হতে পারে। আর হ্যাঁ, সেপটিক শক। তাহলে এই যে তোমার অল্প কিছু জিনিস চিন্তা করতে হবে, বেশি জিনিস চিন্তা করতে হবে না। তুমি আগে চিন্তা করো, শক নিয়ে আসলে আগে প্রথম চিন্তা করো একটা রোগীর শকে আসছে, তখন আগে ফার্স্ট চিন্তা করবা যে সে কোনো আঘাতপ্রাপ্ত হয়েছে কিনা, আঘাতপ্রাপ্ত হয়ে কোথাও ব্লিডিং হচ্ছে কিনা। তা তুমি দেখলা যে না, কোনো আঘাতপ্রাপ্ত না, ব্লিডিং না,
ঠিক আছে, বা পেটে কোনো রক্ত জমা আছে কিনা, তুমি ওরকমও দেখে চিন্তা করলে না এরকম কোনো কিছু না, তখন মনে করতে হার্টে কোনো সমস্যা কিনা, সেটাও হিস্ট্রি নিয়ে দেখলা যে সেরকম না। তারপর রোগী বললো যে তার কয়েকদিন ধরে খুব জ্বর, তার এখানে বহুত পুষ জমা হয়ে আছে, পুষ পড়তেছে, এরপরে রোগীটা এখন গা প্রচন্ড গরম কিন্তু তার শকে আছে, তখন তুমি মনে করলে যে এটা হয়তো ইনফেকশনের জন্য শক হতে পারে। তাহলে শকের মোটামুটি টাইপসটা আমরা দেখলাম। আমরা শুধু আজকে দেখবো হাইপোভলিমিক শক। হাইপোভলিমিক শক কি করতে হবে, যে হাইপোভলিমিক শকের জন্য যে ব্লিডিং এর জন্য হলো, প্রথমে তোমাকে অবশ্যই ব্লিডিংটা কন্ট্রোল করতে হবে, আর করতে হবে কি যে পরিমাণ রক্ত বা যে কোনো ফ্লুইড লস হয়েছে সেটাকে তোমাকে কি করতে হবে, রিপ্লেস করতে হবে। এইটাই আমরা আজকে সরি এটাই আমরা আজকে দেখব। তা দেখো, এটা একটা খুব সহজ জিনিস, তোমরা হয়তো আগেও দেখছো, এটা একটু মনে রাখো। চিন্তা করবা কোন জায়গায় কতখানি ব্লাড লস হলে কি পরিমাণ তোমার ফ্র্যাকচার হলে, আমরা যদি অর্থোপেডিক্সে আমরা অ্যাবডোমেন বা অন্য কিছু চিন্তা করব না, আমরা শুধু চিন্তা করব যে কোথায় কোন হাড় ভাঙলে কতখানি রক্তক্ষরণ হতে পারে। দেখো, যদি একটা ফিমার ভেঙে যায় তাহলে সাধারণত, এটা কিন্তু একটা গ্রস আইডিয়া, এরকম না যে ওইটুকুই ব্লাড হবে, হচ্ছে কম হতে পারে, তোমার 1.5 লিটার রক্ত পর্যন্ত ক্ষরণ হতে পারে, এটা সর্বোচ্চ লিমিট দেওয়া আছে। পেলভিস ফ্র্যাকচার হলে 2 লিটার, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে এখানে হিউমেরাস হলে 0.5 লিটার। তারপরে তোমার হচ্ছে টিবিয়া ফিবুলা হলে 1 লিটার পর্যন্ত হতে পারে। আর হচ্ছে তোমার কি হচ্ছে, থোরাক্সের মধ্যে যদি মাল্টিপল রিব ফ্র্যাকচার থাকে তাহলে অনেক সময় কত হতে পারে, 2 লিটার পর্যন্ত রক্তক্ষরণ হতে পারে। তাহলে মানুষের ব্লাড থাকে কতখানি বলো তো, একটু আগে বলছি না? জি স্যার, 5 লিটার। 5 লিটার, 5.6 বা 5 লিটার। জি, একজন মানুষের যত ওজন তার 7% বডি ওয়েট থাকে ব্লাড, বুঝছো? আর যদি একটা পেলভিস ফ্র্যাকচার হয় আর যদি 2 লিটার পর্যন্ত ব্লাড যদি লস হয়ে যায় তাহলে কত পার্সেন্ট, প্রায় 30-40% ব্লাড লস হয়ে গেল না? তখন এই জি স্যার। 30-40%, তাহলে তোমার কি হতে পারে, এত পরিমাণ ব্লাড লস হলে তোমাকে আগেই পেলভিস ফ্র্যাকচার রোগীকে তোমার অবশ্যই মনে রাখতে হবে, এটা সবসময় মনে রাখবা যে কোন জায়গায় কত পরিমাণ ব্লাড লস হতে পারে, আর এটাতে কার কখন ব্লাড দেওয়ার খুব ইমিডিয়েট দরকার, তখন তোমাদের এটা সবসময় মাথায় থাকবে যে পেলভিস ফ্র্যাকচার হলে 2 লিটার পর্যন্ত ব্লাড লস হতে পারে। অতএব পেলভিস ফ্র্যাকচারের রোগীকে তুমি অবশ্যই ব্লাড দেওয়ার জন্য চিন্তা করতে হবে। এখন আমি যাচ্ছি, দেখো নিচে আরেকটা শক আছে, দেখো একটা রিব ভাঙলে সাধারণত 125 ml পর্যন্ত ব্লাড লস হতে পারে, রেডিয়াস চালনা ভাঙলে 1/2 লিটার, তারপরে হিউমেরাস তোমার বলছে 1/2 লিটার থেকে একটু বেশি, টিবিয়া ফিবুলা 1 লিটার পর্যন্ত, ফিমার কি বলছে যে 1 লিটার থেকে 2 লিটার, এগুলো বিভিন্ন জায়গায় একটু আধ কম বেশি হতে পারে, এটা নিয়ে কোনো ডিবেট করার কিছু নাই, তো কাছাকাছি বলতে পারলে হলো। আর পেলভিসে ম্যাসিভ মানে আমরা বলতেছি কি 2 লিটার বা 2 লিটারের বেশি। তাহলে এখন কত পার্সেন্ট ব্লাড লস হলে, ধরো একজনের যদি এমন হয় তার টিবিয়া ভাঙছে, ফিমার ভাঙছে, পেলভিস ভাঙছে, তাহলে তার কি পরিমাণ ব্লাড লস হতে পারে, ম্যাসিভ ব্লাড লস হতে পারে, বুঝছো? কিন্তু ওরকম হিসাব করা যাবে না যে টিবিয়াতে 1 লিটার, ফিমারে 2 লিটার, আর হচ্ছে ওখানে 2.5 লিটার, তাহলে তো শরীরে ব্লাডই থাকবে না। শরীরের নিজস্ব মেকানিজম আছে যে যখন ব্লাড লস হতে থাকে তখন ব্লাড প্রেশার কমে যায়, তখন ফার্দার ব্লাড লস কমে যায়, আবার যখন ব্লাড প্রেশার বাড়ে আবার ব্লিডিং শুরু হয়ে যায়। অতএব মানে যদি সিঙ্গেল জায়গায় ভাঙে তাহলে মাল্টিপল জায়গায় ভাঙলে তোমাকে চিন্তা করতে হবে যে তার হিউজ অ্যামাউন্ট অফ ব্লাড লস হয়েছে, যদি সে শকে থাকে তাহলে আমাকে প্রচুর ব্লাড দিতে হবে, এটাই হচ্ছে মূলত মেসেজ। দেখো, তাহলে এখন আমি কোন জায়গায় কতখানি ব্লাড লস হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমরা এখন তোমাদের দেখাবো কোন জায়গায় কতখানি ব্লাড লস হলে কি পরিমাণ তোমার রোগী তোমাকে কিভাবে নিয়ে আসবে। আমরা এইগুলো তোমরা দেখে নিবা উপরে 15%, 15 থেকে 30%, 30 থেকে তোমার হচ্ছে 40%, এগুলো তোমরা হচ্ছে এখানে দেখে নিবা। কিন্তু আমি আজকে ম্যাসিভ ব্লাড লস নিয়ে কথা বলছি। ধরো একটা রোগী অনেকগুলো ভাঙা নিয়ে আসলো, অনেকগুলো ফ্র্যাকচার নিয়ে আসলো, ইমার্জেন্সিতে আসলো, আমি ধারণা করছি তার ম্যাসিভ ব্লাড লস হয়েছে, সেই রোগীটা কিভাবে আমার কাছে আসবে তুমি কিভাবে দেখবা। দেখো 40% উপর ব্লাড লস হচ্ছে, 2 লিটার যে বেশি ব্লাড লস হচ্ছে, আর এইসব রোগীদের দেখো এখানে ফাঁকা, নো চেঞ্জের মধ্যে দেখো এখানে ফাঁকা, এখানে মানে ব্লাড বিপি এগুলো রেকর্ডেবল না, ঠিক আছে।
এখন কিভাবে রোগীর দেখা যাচ্ছে খুব ঘন ঘন তোমার হচ্ছে খুব পালস রেট এত বেশি থাকবে, তুমি হয়তোবা নাও মাপতে গুনতে পারো। তারপরে কি হবে, রোগীর আনকনসিয়াস থাকতে পারে। ঠিক আছে, সিস্টোলিক ব্লাড প্রেশার কত নিচে নেমে যেতে পারে দেখো, 70 এর নিচে, বা আনরেকর্ডেবল হতে পারে। ইনপালপেবল পেরিফেরাল পালস, উইক সেন্ট্রাল পালস, শ্বাসকষ্ট হবে। তবে সেন্ট্রাল এন্ড পেরিফেরাল সাইনোসিস, সাইনোসিস মানে কি জানো তোমরা? সাইনোসিস মানে কি জানো তোমরা? স্যার সাইনোসিস হচ্ছে তোমার ব্লু কালারেশন, হ্যাঁ হ্যাঁ, ব্লু কালারেশন অফ দা তোমার হচ্ছে পেরিফেরাল পার্ট বা লিপ, টাং, তারপরে ফিঙ্গার টিপ, কি ডিউ টু ডিক্রিজ তোমার অক্সিজেন সাপ্লাই ইন দ্যাট পার্ট বা পেরিফেরাল ব্লাডে অক্সিজেনের অ্যামাউন্ট কম থাকলে যে সমস্যাগুলো হয় সেটাকে বলা হয়, সেটার সিমটমটাকে বলা হয় সাইনোসিস, তাই না? আর হচ্ছে ইউরিন আউটপুট কি হবে, একদম কমে যাবে। তাহলে দেখো তুমি খেয়াল করো যে সাধারণত লেস দেন 15% ব্লাড লস হলে তেমন বিশেষ কোনো তোমার পরিবর্তন হয় না, কিন্তু যখনই 15 থেকে 40 এর মধ্যে অনেক সাইন সিমটম পাবা, আর 40 এর উপরে গেলে রোগী কিন্তু এই সাইন সিমটম গুলো নিয়ে আসবে। তাহলে তুমি অনেক সময় দেখা যাচ্ছে যে মাইল্ড ব্লাড লস হলে রোগী কিন্তু নিজেই শরীর নিজে সেটাকে কি করে নিতে পারে, অ্যাডজাস্ট করে নিতে পারে, কিন্তু 40 এর বেশি গেলে শরীর সেটাকে অ্যাডজাস্ট করে নিতে পারে না, তখন সে সিভিয়ার শকে যায়, তখন তোমাকে অবশ্যই কিছু করতে হবে। তাহলে দেখো এইগুলো আমরা স্টেজ অফ শক থেকে কিভাবে আস্তে আস্তে সাইন সিমটমস আস্তে আস্তে সবচেয়ে খারাপে গেলে কি হতে পারে, রোগী ওই অবস্থাগুলো নিয়ে আসতে পারে। এখন তুমি দেখো যে আসলে পালস, আমরা অনেক সময় রোগী আসলে পালস পাচ্ছি না। পালস না পাওয়ার অর্থ এরকম না যে রোগীর মানে একদম হার্ট কাজ করতেছে না বা এরকম, তা না। সাধারণত তোমার ফিমোরাল যদি ব্লাড প্রেশার 80 এর উপরে থাকে তখন তুমি ক্যারোটিড, ফিমোরাল আর রেডিয়াল পালস পাবা। আবার প্রেশার যদি 70 এর উপরে থাকে তখন তুমি ক্যারোটিড, ফিমোরাল পাবা। আর ক্যারোটিড পাবা শুধুমাত্র তোমার 60 এর উপরে থাকলে, আর 60 এর নিচে থাকলে সাধারণত কোনো জায়গায় পালস পাওয়া যাবে না। তাহলে তোমার এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তুমি যদি হঠাৎ করে রেডিয়াল পালস পাচ্ছ না, কিন্তু তখন তুমি আস্তে আস্তে ফিমোরাল দেখবা বা ক্যারোটিড এইসব জায়গায় দেখবা, দেখে কার একটা নয়েজ হচ্ছে সেই নয়েজটা অফ করো। হ্যাঁ, আমি দেখতেছি। হ্যাঁ, শেষে কে যেন জয়েন করছিল, ওর কাছ থেকে নয়েজ আসছে। আচ্ছা, তাহলে তোমার অনেক সময় একটা রোগী আসছে হঠাৎ করে, আমরা অনেক সময় বলি অর্থোপেডিক্সে, তোমাদেরকে কমনলি একটা কথা বলি যে অর্থোপেডিক্সে যে আসার সাথে সাথে যে পায়ে ফ্র্যাকচার আছে, সাথে সাথে তুমি পায়ের নিচে, আমি যেমন আগের দিন বলেছি যে পায়ের আর্টেরিয়া ডরসালিস পেডিস অথবা পোস্টেরিয়র টিবিয়াল পালস দেখবা। এটা দেখে যদি না পাও তাহলে ভয় পাওয়ার কারণ নাই। অনেক সময় রোগী শকে থাকতে পারে। রোগী শকে থাকলে কি হয় যে অনেক সময় এই পালসটা পাওয়া যায় না, কিন্তু শক থেকে রিকভারি করলেই তখন তুমি পালসটা তখন আবার পাবা। দেখো তুমি এই জায়গায় সেজন্য তো বুঝতে দেখ, ফিমোরাল এবং ক্যারোটিড পালস কমপক্ষে 70 এর উপরে থাকতে হবে। ঠিক আছে, যখন পালস রেট অনেক কমে যাবে তখন কিন্তু তুমি অনেক জায়গায় পালস নাও পেতে পারো। রেডিয়াল পালস পাইতে গেলে অবশ্যই 80 এর উপর থাকতে হবে। অতএব রেডিয়াল পালস যদি পাও তাহলে মনে করবে যে অ্যাটলিস্ট 80 পর্যন্ত তোমার সিস্টোলিক ব্লাড প্রেশার আছে। তাহলে দেখো, systolic blood pressure may not drop significantly until 30% of the blood volume is lost. তাহলে এই একটা কথা ইম্পর্টেন্ট, সিস্টোলিক ব্লাড প্রেশার কিন্তু সবসময় যে কমে যাবে সেটা সঠিক না। আবার যখন মোর দ্যান 50% ব্লাড লস হবে তখন রোগী কি হবে, আনকনসিয়াস হয়ে যেতে পারে। দেখো, পালস, ব্লাড প্রেশার, তারপরে রেসপিরেশন কজিং হাইপোভলিমিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট। এবং এই ব্লাড লসটা যদি আস্তে আস্তে হয় তাহলে কিন্তু রোগী অনেক সময় আস্তে আস্তে নিজেকে রিকভারি করে। কিন্তু ব্লাড লস যদি হঠাৎ করে অ্যাকিউটলি 50% হয় তখন কিন্তু রোগীর অনেক সময় যে সাইন সিমটমস গুলো সেগুলো অনেক দ্রুত আসবে এবং কার্ডিয়াক অ্যারেস্টটা আরো দ্রুত হবে। বুঝছো? তাহলে এখানে দেখো, ছোট বাচ্চারা অনেক সময় কি হচ্ছে, তাদের যে ব্লাড লস হয় তারা কিন্তু
অনেক ব্লাড লস হলেও তারা শরীরের অনেক পানি থাকে, বাচ্চাদের শরীরের ফ্লুইড কন্টেন্ট বেশি, সেই জন্য বাচ্চারা অনেক সময় কম্পেনসেট করে। কিন্তু অনেক সময় খারাপ হয়ে গেলে যে খুব দ্রুত খারাপ হয়ে যায় এবং বাচ্চাদেরকে পরে তুমি যত চিকিৎসা দাও সেটা ইমপ্রুভ করে না। সেই জন্য বাচ্চাদের ক্ষেত্রে খুবই সাবধান হতে হবে। অনেক ব্লাড লস হইলেও দেখা যাচ্ছে খারাপ হচ্ছে না, কিন্তু খারাপ হয়ে গেলে কিন্তু সহজে করা যাবে না বাচ্চাদের ক্ষেত্রে। আর পালস রেট বাচ্চাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। বাচ্চাদেরকে দেখলে বাচ্চাদের পালস রেট দেখবা আর কি দেখবা, রেসপিরেটরি রেট, এই দুটো বাচ্চাদের খুবই ইম্পর্টেন্ট। দেখো, এটা আমি বলতে চাচ্ছি যে কোন রোগী যদি শক নিয়ে আসে, বৃদ্ধ রোগী হয়, তাহলে অবশ্যই যদি কোনো ওষুধ খায়, বিশেষ করে প্রেশারের ওষুধ খায় বা বিটা ব্লকার খায়, এগুলো অবশ্যই হিস্ট্রিটা নিবা তোমরা। এরপরে দেখো যে আমরা একটা রোগী শক নিয়ে আসলো, আমরা কয়েকটা বই ভাগ করি। শকের কিছু বেসিক জিনিস জেনেছি আমরা। কি জানছি? শকটা হচ্ছে যে কত প্রকার, কি কি রকম শক আছে। তারপরে জেনেছি আমরা হচ্ছে যে শকটা কত পার্সেন্ট ব্লাড লস হলে, কত পার্সেন্ট কি হলে কি সমস্যাগুলো হয় সেটা আমরা জেনেছি। তারপরে আমরা 50% ব্লাড লস হলে কি হতে পারে সেটা আমরা জেনেছি। এখন একটা শকের রোগী তোমার কাছে আসলো, আসার সাথে সাথে তুমি দেখবা যে কি কি জিনিস দেখবা, কি কি জিনিস অ্যাসেস করবা, কি কি চিকিৎসা দিবা। এটা প্রথমে দেখবা যে তার পেরিফেরাল সেন্ট্রাল সাইনোসিস বা প্যালোর বা সুইটিং আছে কিনা, অ্যানিমিয়া দেখবা যে একদম পেপার হোয়াইট আছে কিনা তোমার, তারপরে সাইনোসিস দেখবা, এটা দেখবা। তারপর শ্বাস প্রশ্বাসের গতিটা দেখবে। সাধারণত শক থাকলে তার শকের পরিমাণটা কেমন তার উপর নির্ভর করবে এই যে তোমার রেসপিরেটরি রেট এবং তার শ্বাসকষ্ট। তারপরে তোমার হচ্ছে যে তার এই যে মেন্টাল স্ট্যাটাস, মানে সে আনকনসিয়াস কিনা, সে উত্তেজিত কিনা, সে ভুলভাল বকতেছে কিনা, বা সে অ্যাংজাইটিতে আছে কিনা, সে ভীত কিনা, তারপরে অ্যাগ্রেশন, অ্যাজিটেশন, সে অনেক বেশি রেস্টলেস কিনা, এটাও শকের স্ট্যাটাস তোমাকে নির্দেশ করবে। আরেকটা হচ্ছে সে একদম অজ্ঞান কিনা। তাহলে একটা রোগী যখন তোমার কাছে ইমার্জেন্সিতে আসলো, তখন এই কয়টা জিনিস দেখেই তুমি বুঝতে পারবা যে এই রোগীটা শকে থাকতে পারে। ঠিক আছে? তারপর তুমি এখন ফিল করবা। প্রথমে দেখলা, আসার সাথে দেখলা রোগী খুবই পেপার হোয়াইট, রোগীর খুব রেসপিরেশনের সমস্যা হচ্ছে, অথবা রোগীর হচ্ছে কি হচ্ছে যে আনকনসিয়াস, অথবা রোগী খুব রেস্টলেস। তখন তুমি ধারণা করবা যে এই ধরনের কোনো সমস্যা, শকের সমস্যা থাকতে পারে। ফিল করবা, কি কি ফিল করবা? 1 নম্বর ফিল করবা তোমার তার কুল ক্লামি, তোমার হচ্ছে যদি রক্ত সরবরাহ কম থাকে তাহলে হাত পা খুব ঠান্ডা থাকবে। কেমন মনে হবে যে হাত পা হাত দিলেই মনে হবে প্রচন্ড ঠান্ডা, বা এক ধরনের তোমার সোয়েটিং তোমার হাতে লাগতে পারে। তারপরে তুমি ক্যাপিলারি রিফিল দেখবা। ক্যাপিলারি রিফিল দেখে কিভাবে? ধরো নেইল বেডের উপর একটু চাপ দিলা, তখন যদি কত সময় আবার নেইল বেডের ওই লাল, মানে যে লাল কালার, এই রেড কালারেশনটাও ফিরে আসে, সেটা দেখার জন্য তোমার ক্যাপিলারি সাধারণত 2 সেকেন্ডের কম সময় ফিরে আসে। 2 সেকেন্ডের বেশি রাখলে তুমি বুঝবা যে এখানে ক্যাপিলারি রিফিল হতে দেরি হচ্ছে, কিন্তু এটা অত রিলায়েবল না। পালস দেখবা, যে পালস পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না। পালস রেট অনেক বেশি হলে মনে করবা যে তার শকটা হয়তোবা বেশি, মানে ব্লাড লসটা বেশি। তাহলে পালস লস, এখন পালস সাধারণত তোমার কিভাবে লস হয় তোমাকে আমি দেখাইছি যে কত প্রেসার থাকলে কোন জায়গায় কত, কোন জায়গার পালসটা পাওয়া যাবে। সেজন্য পালস যদি না পাও, প্রথমে সাধারণত পাওয়া যাবে না হচ্ছে রেডিয়াল পালস, তারপরে পাওয়া যাবে না ফেমোরাল পালস, এবং সববার শেষে দেখা যাচ্ছে ক্যারোটিড পালস। ক্যারোটিড পালস যেটা আমরা এখানে দেখি, সেটা খুবই একটা গুড ইন্ডিকেটর রোগী শকের পরিমাণটা কেমন। ব্লাড প্রেশারটা কিভাবে করে? তোমার হচ্ছে প্রথমে ডায়াস্টোলিক আর সিস্টোলিক প্রেশার খুব কাছাকাছি চলে আসে, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে দেন ড্রপ দ্য সিস্টোলিক, প্রেশারটা তারপরে কমে, তারপরে ডায়াস্টোলিক প্রেশার কমে, আর তারপরে আনরেকর্ডেবল হয়ে যায়। প্রথমে প্রেশারটা এমন হবে যে ডায়াস্টোলিক সিস্টোলিকের মধ্যে যে পার্থক্য থাকে, আমরা ডায়াস্টোলিক সিস্টোলিক নরমাল পার্থক্য কেমন, আমরা যদি দেয়া থাকে যে 120/80, তাই দুইটার মধ্যে একটা পালস, ডায়াস্টোলিক এবং সিস্টোলিকের মধ্যে একটা পার্থক্য আছে। কিন্তু যখন শকে থাকবে রোগীদের, তাহলে দুইটা প্রেশার কাছাকাছি চলে আসবে। একসময় সিস্টোলিকটা তুমি পাবা না, আর ডায়াস্টোলিকটা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে, তারপরে ডায়াস্টোলিক পাবা না, এবং তারপরে দেখা যাচ্ছে যে দুইটার কোনো প্রেশারই তুমি পাচ্ছ না। এভাবে যত শক বাড়বে তত দ্রুত এরকম হবে। তাহলে তোমাদের এটা তো অলরেডি বলছি যে ওই একই কথা আবার রিপিট হয়েছে। এখন তুমি তো দেখলাই, তুমি এখন একজন বলো
আমি তোমাদেরকে এখন দুইটা কোশ্চেন করব, আমি র্যান্ডমলি স্ক্রিন শেয়ারটা একটু স্টপ করতেছি। দেখি তোমরা এতক্ষণ যা শেখালাম এর মধ্যে থেকে আমি যাকে বলবো সে আনমিউট করবা। আচ্ছা মইন, মইন মইন আসো? মইন মাইক্রোফোন অন করো মইন। হ্যাঁ মইন শুনতেছো আমাকে? স্যার আচ্ছা মইন জি স্যার এখন বলো যে একটা রোগী ধরো আসছে তোমার ইমার্জেন্সিতে, সে কোথাও আঘাত পায়নি, সে কোনো ব্লাড লসের হিস্ট্রি নাই, তারপরে তার হচ্ছে তোমার শুধু এসে বলতেছে যে আমার হচ্ছে একটা পায়ে বড় একটা ফোড়া হয়েছে, তাহলে তুমি কি তাকে কি ব্লাড লসের জন্য শক চিন্তা করবা? স্যার বুঝতে পারিনি ভালো স্যার কোশ্চেনটা। আচ্ছা ধরো তোমার ইমার্জেন্সিতে রোগী আসছে, সে শকে আছে মনে হচ্ছে, কিন্তু তার কোনো ব্লাড লসের হিস্ট্রি নাই, কোনো আঘাতের অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই, শুধু হিস্ট্রি আছে তার জ্বর ছিল আর হচ্ছে তোমার পিছনে থাইতে বড় একটা অ্যাবসেস আছে, তাহলে কি সে কি ব্লাড লসের জন্য শক চিন্তা করবে তুমি? জি স্যার অবশ্যই। কেন ব্লাড লস কেন হবে? স্যার তার তো স্যার পেলভিক জ্বর আছে, কোনো আঘাতের হিস্ট্রি নাই, তার হচ্ছে থাইতে বড় একটা অ্যাবসেস আছে। আচ্ছা ঠিক আছে, তুমি শোনো, তুমি লাইনে থাকো, মিউট করে রাখো। এবার মুন বলো, মুন কি আসো, লাইনে আসো মুন? জি স্যার আছি স্যার। হ্যাঁ তুমি শুনছো আমরা যে এখন এই যে কি বললাম, মুনকে কি কোশ্চেন করছিলাম? জি স্যার। এই শকটা কি ধরনের শক মনে হতে পারে? যে আমি আবার বলতেছি, কোনো আঘাতের হিস্ট্রি নাই, কোনো ফ্র্যাকচারের হিস্ট্রি নাই, কয়েকদিন ধরে খুব জ্বর ছিল আর থাইতে বড় একটা অ্যাবসেস নিয়ে আসছে, তারপরে তুমি পালস বিপি কিছু পাচ্ছ না, তাহলে এই ধরনের রোগীটাকে শককে তুমি কি ধরনের শক বলবা? স্যার এটা সেপটিক শক মেবি। হ্যাঁ গুড, এটা সেফটি শকই চিন্তা করার কারণ। এখন আমি আরেকজনের কাছে যাচ্ছি। আচ্ছা আবুল বাশার আছে লাইনে? আবুল বাশার তোমার মাইক্রোফোন অন করো। আবুল বাশার, আবুল বাশার। হ্যাঁ আচ্ছা তোমাকে একটা সিচুয়েশন বলি, তুমি তো দেখছো, তুমি একটু আমাকে বলতে পারবা শকের আসলে কি কি টাইপ গুলো আমি বলছি যেটুকু বলতে পারো? কার্ডিওজেনিক শক, হাইপোভ্লোমিক শক, সেপটিক শক, নিউরোজেনিক শক। সুন্দর বলছো। আচ্ছা যদি একটা রোগী ধরো হঠাৎ করে আসলো, তুমি সাধারণ সেন্স অ্যাপ্লাই করে বলবা। ধরো রোগী আসলো, তার প্রচন্ড বুকে ব্যথা ছিল, আর তারপরে প্রেশার টেশার কিছু পাওয়া যাচ্ছে না, পালস পাওয়া যাচ্ছে না, শ্বাসকষ্ট, চেস্ট পেইন নিয়ে আসছে এবং তার পালস বিপি কিছু নাই, তাহলে এই রোগীটা কি তোমার রক্ত দিয়ে বা ফ্লুইড দিয়ে কোনো লাভ হবে বা কোনো উন্নতি হবে? তুমি চিন্তা করো তো, তার এর শকটা কি ধরনের শক হতে পারে? বুকে ব্যথা নিয়ে আসলো, তার পালস বিপি পাচ্ছ না, প্রচন্ড চেস্ট পেইন নিয়ে আসছে, এটা কি ধরনের শক হতে পারে বলো তো? কার্ডিওজেনিক শক। হ্যাঁ এটাই আর কি কার্ডিওজেনিক শক, ভালো বলছো। কার্ডিওজেনিক শককে কি আমি কি ওকে যদি রক্ত দিয়ে বা ফ্লুইড দিয়ে বা সাধারণত রক্ত দিয়ে যেসব শকের চিকিৎসা করা হয় সেই ধরনের চিকিৎসা দিলে ও কি কোনো তেমন বেশি লাভ পাবে? ও রক্ত দিয়ে তেমন লাভ পাওয়া যাবে না, লাভ পাওয়া যাবে না, ওকে আমাদের হার্টের রিলেটেড স্পেসিফিক চিকিৎসা করতে হবে, তাই না? এই মেসেজটা আমি এটাই দিতে চাইলাম তোমাদেরকে, যে শকের টাইপটা তোমাকে বুঝতে হবে, বুঝে সেই অনুযায়ী তোমাকে ধারণা করতে হবে যে আমাদেরকে কি ধরনের চিকিৎসা দিতে হবে। তুমি কার্ডিওজেনিক শক বা একটা সেপটিক শক আছে, তাকে তোমার হচ্ছে সব রোগীকে একই রকম ভাবে চিকিৎসা করা যাবে না, কিন্তু আমরা আজকে চিকিৎসার মূলত যাচ্ছি যে কার্ডিওজেনিক, যে হেমোরেজিক শক, যে ব্লাড লস হলে যে শকটা হয় সেই শকটা কিভাবে চিকিৎসা করব সেটাই আমরা হচ্ছে আজকে
তোমার মেইনলি হচ্ছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ারে যাচ্ছি। যাক, তোমরা ঠিক মতো শুনতেছো বোঝা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? আমরা ছিলাম একটা রোগী আসলে লুক মানে দেখেই তুমি কি কি ধারণা করবা যে শকে আছে। কি কি ছিল? রোগী খুবই ধরো পেইল থাকবে বা সিভিয়ারলি অ্যানিমিক থাকবে, রোগী খুব শ্বাসকষ্ট হবে, রোগী খুব মানে কি বলবো যে অ্যাংশাস থাকতে পারে, রোগী খুব রেস্টলেস থাকতে পারে, হাত পা ছোড়াছুড়ি করতে পারে, ঠিক আছে, আর উল্টো পাল্টা বকতে পারে, আর তারপরে তোমার হচ্ছে আনকনসিয়াস থাকতে পারে, এরকম, ঠিক আছে। তখন তুমি এসে কিভাবে দেখে বুঝবা যে এই রোগীটা শকে আছে? কি কি দেখবা? তুমি পালস দেখলা, পালস দেখা গেল যে রেডিয়াল পালস নাই, তখন কি ফিমোরাল পালস দেখবা, ফিমোরাল পালস নাই তখন কি দেখবা? ক্যারোটিড পালস দেখবা, ঠিক আছে। এই প্রতিটা পালস দেখার গুরুত্ব কি? তাহলে তোমার প্রেশার কতখানি আছে সেটা একটা ধারণা করতে পারবা। যদিও বা এটা সবসময় যে 100% অ্যাকুরেট বা তোমার দেখাটা নির্ভুল হবে তা না। তারপরে রোগীর ব্লাড প্রেশার দেখবা। ব্লাড প্রেশার সবার আগে কোনটা কমে যায়? সবার আগে তোমার দুইটা প্রেশারের মধ্যে যে গ্যাপ সেটা কমে আসে, তারপরে সিস্টোলিকটা কমে, তারপর ডায়াস্টোলিকটা কমে, তারপরে কি হয়? আনরিকভারেবল হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমাদের কাছে তো এই কয়টা জিনিস আমরা সহজেই খুব বেশি বড় কিছু না দেখে আমরা কিন্তু দেখতে পারি যে এই জিনিসগুলো দেখা খুব বেশি কঠিন কোনো কাজ না। অথবা একটা রোগী আসার সাথে সাথে তার শারীরিক অবস্থা, পালস, বিপি এগুলো দেখে নেওয়া মানে তুমি অনেক বিষয় সিদ্ধান্ত নিয়ে ফেলাইলা যে হ্যাঁ এই রোগীটার হয়তোবা এরকম রক্ত লস হওয়ার কারণে এরকম শকে আসতে পারে। এখন তুমি শকটা বুঝলা, শকের কত পরিমাণ শক বা কি পরিমাণ তোমার শকে আছে সেটাকে তোমার হচ্ছে চিন্তা করার চেষ্টা করলা। দেখলা যে তুমি এক্সরে করনি এখনো, তুমি দেখলা যে পা ভেঙে গেছে, তারপর পেলভিসের উপরেও তোমার এক ধরনের বুরুশ আছে, তারপরে দেখা যায় হাত ভেঙে গেছে, তাহলে তুমি বলবা যে এর একটা ম্যাসিভ ব্লাড লস হয়েছে। কতখানি ব্লাড লস হতে পারে? আমার ধারণা করার মতে সেটা হচ্ছে যে 2 লিটার বা তারও বেশি ব্লাড লস হয়ে গেছে, তাই না? তা এইগুলো আমরা থিওরিটিক্যাল নলেজ এবং ক্লিনিক্যাল নলেজ থেকে আমরা এইগুলো চিন্তা করে নিলাম। তারপরে এবার রোগীটাকে আমরা এবার চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। রোগী আসার সাথে সাথে বিদেশে সাধারণত সিস্টেম আছে, ওরা ওই ইমার্জেন্সির মধ্যেই অনেক সময় সিটি স্ক্যান করে বা অনেক সময় আল্ট্রাসাউন্ড করে, দেখে যে আরো কোনো জায়গাতে তার ব্লিডিং আছে কিনা। যেহেতু হেমোরেজ নিয়ে আমাদের চিন্তা, আমরা তো হাত পা ভেঙে গেলে কিন্তু তুমি সহজেই বুঝতে পারো না যে ধর ফিমার ভেঙে গেছে, তুমি কিন্তু একটা সাইন সিম্পটম দেখে বুঝতে পারবা যে পা ফোলা আছে, একটা আঘাত পাইছে, অথবা টিবিয়া ভেঙে গেছে যে নড়তেছে, তখন এগুলো দেখেই তুমি বুঝতে পারবা যে। কিন্তু অনেক সময় পেটে, চেস্ট ওয়ালে বা তোমার হচ্ছে ইন্টার অ্যাবডোমিনাল কোনো ব্লিডিং হলে সেটা কিন্তু বাইরে থেকে বোঝা অত সহজ না। সেই জন্য অনেক দেশে আছে ইমার্জেন্সিতেই আল্ট্রাসাউন্ড করা বা হঠাৎ করে আসার সাথে সাথে রোগীকে কয়েক মিনিটের মধ্যে সিটি স্ক্যান করে ফেলানোর তোমার হচ্ছে একটা ওদের ব্যবস্থা আছে, যেটা আমাদের দেশে নাই, তোমরা খালি জেনে রাখলা। এখন আমাদের দেশে তুমি কি কি করতে পারবা দেখো। আসার সাথে সাথে রোগীকে একটা কি দিতে হবে? তোমার ভেনাস ক্যানুলেশন। আমরা একটা ভেনাস ক্যানুলেশন দিই না? এটা তো তোমরা যে ক্যানুলা করো তোমরা, আমরা সেন্ট্রাল ভেনাস ক্যানুলেশন করি না, সেটা করা যায়। আমরা হাড়ের মধ্যে দিয়েও তোমার ক্যানুলা করা যায়, সেটা আমরা করি না। আর আমরা কি করি? আমরা হাতে একটা ক্যানুলা বের দিই, আর একটা কি দিই? আমরা স্যালাইন দিই। এখন এটাই আমরা কত ভালোভাবে দিতে পারবো সেটা আমরা শিখবো। সাধারণত আমরা তোমরা কি দেখেছো কেউ ইমার্জেন্সিতে গেছো কি রঙের স্যালাইন সেট? স্যালাইন আমরা এই যে ক্যানুলা দিই, এটা কি কেউ দেখেছো? বলতে পারবা তোমরা? জি কি স্যার, রং? দেখেছি। স্যার সবুজ রঙের, সবুজ ব্লু, এটা স্যার আর কি। হ্যাঁ, সাধারণত আমরা স্যার 18 থেকে 22 সাইজ আছে স্যার। হ্যাঁ 18 থেকে 22 ঠিক বলেছো। সাধারণত যেটা আছে তোমার সবুজ রং যেটা আছে সেটা হচ্ছে 18 সাইজ, বুঝছো? আর যেটা হচ্ছে তোমার জি স্যার। পিঙ্ক কালারের একটা আছে সেটা হচ্ছে 20 সাইজ। গোলাপি। হ্যাঁ, গোলাপি পিঙ্ক কালার 20 সাইজ আছে। আইডিয়ালি একটা ইন্টারন্যাশনাল নিয়ম হচ্ছে আমাদের আসলে দেওয়া উচিত 16, বুঝছো? 16 অথবা 14। আমাদের যেটার কালার হচ্ছে কেমন গ্রে আর হচ্ছে ইয়েলো, কিন্তু আমরা এটা এই কালারের ক্যানুলা আমাদের দেশে কিন্তু আমরা ব্যবহার করতে করি না। কারণ বিদেশে ওরা এরকম মোটা ক্যানুলা ওরা সহজে ব্যবহার করতে পারে, ওরা হয়তো বা আল্ট্রাসাউন্ড দেখে বা ওখানে ভেনাস
রক্তনালীর তোমার এক ধরনের মেশিন আছে যেটা হাতের উপর দিলে দেখা যায় যে এখানে রক্তনালী আছে, এখানে এক ধরনের তোমার ক্যামেরা মতো আছে, ওরা ওইগুলো দিয়ে করে। আমরা সাধারণত এত মোটা ক্যানুলা আমাদের দেশে আমরা হাতে সাধারণত ব্যবহার করতে পারি না। আমাদের ক্ষেত্রে যা ব্যবহার করি আমরা সর্বোচ্চ 18 ব্যবহার করি। কিন্তু তোমাদের কাছে একটা লেসন আজকে দিব, তোমরা এরকম শক দেখলে রোগীর 2টা ক্যানুলা করবা, ঠিক আছে? হয় 2 হাতে 2টা, একটা হাতে একটা পায়ে করবা। এখন এটা হচ্ছে আমি বলছিলাম যে হাড়ের মধ্যেও ক্যানুলা করা যায়। এটা একটা যন্ত্র আমি বই থেকে নিছি, কিভাবে হাড়ের মধ্যে ক্যানুলা, একটা মেশিন দিয়ে ফুটা করে তারপরে সিরিঞ্জ দিয়ে হচ্ছে তোমার স্যালাইন বা ব্লাড দেওয়া হয়, বুঝছো? এটা এটা আমরা করি না, এটা শুধুমাত্র দেওয়া যাইতে পারে, হাড়ের মধ্যে দিয়েও স্যালাইন দেওয়া যাইতে পারে, এটা মনে রাখো। তাহলে তোমাদের কি করতে হবে, একটা রোগী আসার সাথে সাথে শক, তুমি ধারণা করতেছো শক কোন ধরনের শক। কার্ডিওজেনিক শকে যদি তুমি বেশি পরিমাণ ব্লাড বা ফ্লুইড দিয়ে দাও তখন কিন্তু উল্টা ঘটনা ঘটতে পারে। সেজন্য কার্ডিওজেনিক শককে অবশ্যই আলাদা করতে হবে, বুঝছো? প্রথমেই আমরা আজকে বলবো, আমরা অর্থোপেডিক্সে আমরা আজকে বলবো হেমোরেজিক শক। রোগী আসার সাথে সাথে কি করবা তোমরা, ক্যানুলা করবা, কয়টা, প্রিফারেবলি 2টা ক্যানুলা করবা। তারপর একটা কথা হচ্ছে ওয়ার্ম রিঙ্গাস ল্যাকটেট। শীতের দিনে ঠান্ডা সলিউশন স্যালাইন থাকে, ঠান্ডা স্যালাইন কখনো দিতে মানে একটু বডি টেম্পারেচারের কাছাকাছি স্যালাইন দিতে বলে। আমাদের কাছে সাধারণত ওয়ার্মার নাই, বিদেশে এরকম স্যালাইন ওয়ার্মার নামে এরকম না, এটা গরম পানির মধ্যে ডুবাই দিতে হবে তা না, একটা নির্দিষ্ট মেশিন আছে, সেই মেশিন দিয়ে স্যালাইন এগুলোকে মানে বডি টেম্পারেচার কাছাকাছি ফিজিওলজি টেম্পারেচার গরম করা যায়। তা অনেক সময় আমরা বলি যে রোগীর লোকদেরকে বলি যে তোমরা স্যালাইন প্যাকেট নিজেদের পেটের কাছে দিয়ে রাখো, সুস্থ মানুষ, তাহলে কি হবে যে ওই বডি টেম্পারেচারের কাছাকাছি ওটা টেম্পারেচার আস্তে আস্তে বাড়বে। বিশেষ করে শীতকালে আমাদের দেশে এটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? শীতের কারণে বা হাইপোথার্মিয়ার কারণে রোগীদের ব্লিডিং রিলেটেড, শক রিলেটেড কমপ্লিকেশনস আরো বেড়ে যায়। তাহলে এইটুকু মনে রাখো। সেই জন্য আমরা সবসময় চাই একটু বডি টেম্পারেচারের কাছাকাছি স্যালাইন, যেটা এখন যে গরম টেম্পারেচার, এখন বডি টেম্পারেচার কাছাকাছি স্যালাইন দেওয়ার, এখন তো সব কিছুই টেম্পারেচার বেশি, শীতকালে এটা বেশি আমাদের দেশে। আর এটা আরো বেশি ইম্পর্টেন্ট বিদেশের জন্য। বিদেশে যেসব জায়গা ধরো বাইরে বরফ পড়তেছে, একটা রোগী আসছে অ্যাক্সিডেন্ট নিয়ে, তখন যদি তুমি আরো এরকম বরফ শীতল স্যালাইন দিয়ে দাও তাহলে দেখা যাচ্ছে যে ওর কগুলোপ্যাথি বা রক্তের ব্লিডিং প্রবলেম গুলো আরো বেশি হবে। আরেকটা কি হচ্ছে, রোগীকে সবসময় গরম রাখতে হবে। আমাদের কি করতে হবে, রোগীকে যদি আসে, রোগীকে কম্বল, লেপ বা যদি ভেজা কাপড় থাকে সেগুলা ফেলে দিতে হবে। এই এই জিনিসগুলো তোমাকে সবসময় খেয়াল করতে হবে। আরেকটা কি, চেষ্টা করতে হবে অক্সিজেন অক্সিজেন দেওয়ার। অক্সিজেন দিলে সুবিধা কি হচ্ছে, ব্লাড, একটা রোগী শকে আছে চিন্তা করো, তার শরীরে অক্সিজেন সরবরাহ এমনি কম, কিন্তু তুমি যদি একটু অ্যাসিস্ট করো তাহলে দেখা যাচ্ছে যে এই অক্সিজেনটা খুব দ্রুত যেটুকু পাইলে শরীরে দেখা যাচ্ছে অক্সিজেনেশন কিছুটা হলেও অক্সিজেন স্যাচুরেশন বাড়বে যদি তুমি তাকে শকের রোগীকে অক্সিজেন দাও। তা শকের রোগী আসলেই তুমি কি করবা, যদি হেমোরেজিক শক আসে, আগে তুমি 2টা স্যালাইন চ্যানেল ওপেন করবা, বোলাস মানে 2 লিটার রিঙ্গার্স ল্যাকটেট সলিউশন, এটাই সবচেয়ে ভালো, বা হার্টম্যান যেটা আছে সেটা 2 লিটার তুমি মানে একটু রানিং ডোজে দিয়ে দিবা, এবং সবসময় রোগীর মনিটরিং করবা তার প্রেশার বাড়তেছে কিনা আর তোমার হচ্ছে অন্যান্য কোনো সমস্যা হচ্ছে কিনা। সাথে সাথে কি করতে হবে, তোমাকে ব্লাডের রিকুইজিশন দিতে হবে। অল্প পরিমাণ শক থাকলে সাধারণত 2 লিটার, 1 মিনিট, হ্যালো, তাহলে
অনেক সময় আমরা হাসপাতালের পৌঁছানোর আগে স্যালাইন দিতে অনেক সময় বারণ করি, কারণ অনেক সময় দেখা যাচ্ছে রোগী যদি, আমি তোমাকে একটা জিনিস বললাম তোমাদেরকে যে রোগী শকে আছে, তখন তখন যদি ব্লিডিং কারণে যদি শক থাকে, তখন প্রেশার আবার বাড়লে আবার কি হবে, আবার ওখান থেকে ব্লিডিং শুরু হবে, তখন আবার কি হবে, তোমার রোগী আরো বেশি শকটা খারাপের দিকে যাবে। সেই জন্য যেসব জায়গায় তোমার হচ্ছে যে রক্ত ট্রান্সফিউশনের ব্যবস্থা নাই, বা যেসব জায়গায় কি হচ্ছে হাসপাতালে পৌঁছানোর আগে বা অন্যান্য রিসাসিটেশন করার ব্যবস্থা নাই, সেখানে অনেক সময় রিকমেন্ড করে যে রোগী হাসপাতালে আসার আগে বা সাইড থেকে, যে প্রি হসপিটাল কেয়ারে থেকে অনেক সময় তোমার হচ্ছে যে ট্রান্সফিউশন এ ধরনের তোমার হচ্ছে ই করার জন্য, তোমার মানে তোমার যে আইভি ফ্লুইড ট্রান্সফিউশন করতে অনেক সময় বারণ করে, যে রোগী হাসপাতালে এসে এটা করবে। যদি তোমার কাছে কন্ট্রোলিং সমস্ত কিছু থাকে তুমি দিতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে দেখো এই জায়গায় কি বলতেছে যে সাধারণত ক্লাস 3 এবং 4 শকে, মানে যাদের অনেক বেশি 30%, 20 থেকে 30% ব্লাড লস হয়েছে বা 40-এর উপরে ব্লাড লস হয়েছে, তারা অনেক সময় ব্লাড প্রেশার কমে যায়, ব্লিডিংটা একটু স্টপ হয়ে থাকে, কারণ আর ব্লাড প্রেশারই নাই, তা ব্লিডিং হবে কোথা থেকে? কিন্তু এইসব রোগীদের হঠাৎ করে বেশি পরিমাণ, ধরো যেখানে ব্লিডিং কন্ট্রোল করার ব্যবস্থা নেই, সেখানে যদি আরো বেশি পরিমাণ ফ্লুইড তুমি বেশি করে দিয়ে দাও, তখন দেখা যাচ্ছে যে ওই ব্লাড প্রেশার বাড়ার জন্য আবার তার হচ্ছে কি ব্লিডিং শুরু হয়ে যায়। তখন তুমি আবার কি করো, আবার বেশি বেশি করে ফ্লুইড দাও, তখন রোগীর অবস্থা আরো বেশি খারাপ হতে পারে। সেই জন্য ব্লাড প্রেশার মানে কি ব্লাড ট্রান্সফিউশনের ব্যবস্থা না থাকলে তুমি সেক্ষেত্রে ফ্লুইড দেওয়ার ক্ষেত্রেও একটু চিন্তা করবা। তারপরে তোমরা সাধারণত আমরা সবসময় দিই ক্রিস্টালয়েড। কলয়েডটা আমরা এখানে তোমার হচ্ছে কলয়েড যে সলিউশন আছে বিভিন্ন রকম, তোমার প্লাজমা সল বা অনেক কিছু আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না, সেগুলো নিয়ে অনেক বিতর্ক আছে। আমরা সাধারণত ক্রিস্টালয়েড বা হার্টম্যান সলিউশন দিয়ে, এবং রোগীদেরকে কি বলবো যে আমরা তোমার হচ্ছে ব্লাডের রিকুইজিশন দিব যে রোগী ব্লাড আনবে, ব্লাডের পরিবর্তে আমরা ব্লাড দিয়ে তোমার হচ্ছে কি করব যে রিপ্লেস করব। এখন কিছু কিছু ম্যানুয়াল টেকনিক আছে যার মাধ্যমে তোমার রক্ত সরবরাহটা বা রক্ত ব্লিডিংটা অনেক কমানো যায়। যেমন পেলভিস ফ্র্যাকচার হলে তুমি যদি একটা পেলভিক বাইন্ডার ইউজ করো, সেটা কোন লেভেলে? টোকেন্টার লেভেলে, শরীরের টোকেন্টারিক লেভেলে যদি পেলভিক বাইন্ডার ইউজ করো এবং পা দুইটাকে যদি একটু ঘোরায়, ইন্টারনালি রোটেট করো, মানে পায়ের দুইটা বুড়া আঙ্গুল যদি এরকম করে এক জায়গায় নিয়ে রাখো, তাহলে দেখবা যে এটা হচ্ছে পেলভিসের উপর একটা প্রেশার ক্রিয়েট করে, যার জন্য অনেক সময় একটা ম্যানুয়াল কম্প্রেশনের জন্য পেলভিস থেকে, পেলভিসে তো অনেক ব্লাড ভেসেলস, তখন সেইগুলো থেকে এইভাবে করলে কিছুটা ব্লিডিং কমে। তাহলে তোমার হচ্ছে সবসময় কি করতে, আমি বারবার একটা বলেছি যে ট্রিটমেন্ট দিলা, ফ্লুইড দিলা, কি পালস বিপি কি উন্নতি হলো রেকর্ড করলা, তারপরে সেই অনুযায়ী তুমি আবার ফ্লুইডটা বাড়াই দিলা বা কমাই দিলা। আর সাথে সাথে 2 লিটারের বেশি ফ্লুইড দিতে কখনোই বলে না। 2 লিটার দিলা এবং সাথে এরপরেও যদি তোমার শকটা কন্ট্রোল না হয়, তোমাকে ব্লাড দিতে হবে। আর ব্লাড দেওয়ার সময় এরপরেও দেখো যে রোগীর অবস্থা খারাপ হচ্ছে, তখন আসলে ব্লিডিং কি কারণে হচ্ছে সেই কারণগুলো তোমাকে স্টপ করতে হবে। স্টপ না করলে শুধুমাত্র ব্লাড বা শুধুমাত্র স্যালাইন দিয়েই রোগীর শককে তুমি সবসময় চিকিৎসা করতে পারবা না। তাহলে এই যে পেলভিক বাইন্ডারের কথা বলা হয়েছে যে কোন লেভেলে? গ্রেটার টোকেন্টার লেভেলে, ওর উপরে বা নিচে দিলে কোনো লাভ হবে না। তারপরে তোমার হচ্ছে এরপরে অনেক সময় এখন বলতেছে যে এটা পেলভিক ফ্র্যাকচার, এরকম মেজর ট্রমা কেস আসলে তাকে ট্রানেক্সামিক অ্যাসিড 1 গ্রাম আইভি তোমার হচ্ছে স্ট্যাট দেওয়ার জন্য বলতেছে। এটা দিলে রোগীদের অনেক অ্যাক্টিভ ব্লিডিং এবং মেজর ট্রমা এগুলোতে অনেক বেশি ক্যাজুয়ালিটি বা মৃত্যু আমরা প্রিভেন্ট করতে পারি বা শকটা ব্লিডিং কমাতে পারি। এখন এই যে তুমি যে এই স্যালাইন দিলা, রক্ত দিলা, তুমি উন্নতি হচ্ছে কিনা কিভাবে বুঝবা? প্রেশার দেখবা, পালস দেখবা, তার পেরিফেরাল পারফিউশন দেখবা, আর হচ্ছে কি দেখবা? পেরিফেরাল পারফিউশন কিভাবে বোঝা যাবে? তোমার হচ্ছে ক্যাপিলারি ফিলিং, এগুলো দেখে বোঝা যাবে। আর হচ্ছে সেন্ট্রাল ভেনাস প্রেশার। তো সেন্ট্রাল ভেনাস প্রেশার আমরা তো মাপি না, আমরা এই 3টা দেখি, ব্লাড প্রেশার, পালস, ঠিক আছে? আর হচ্ছে এছাড়া আরো অনেক কিছু বায়োকেমিক্যাল টেস্ট করেও পাওয়া যায়, যেমন তোমার বাইকার্বনেট টেস্ট, বেস ডেফিসিট,
বা আর্টারি ব্লাড গ্যাস অ্যানালাইসিস, এগুলো আমাদের চিন্তা করার কিছু বিষয় থিওরিটিক্যাল জেনে না রাখো। আরো সফিস্টিকেটেড টুলস আছে কিভাবে রোগী উন্নতি হচ্ছে কিনা, সেটা ডপলার স্টাডি করে, এটা আমাদের দরকার নেই। আমরা শুধু পালস, বিপি, পেরিফেরাল পারফিউশন আর সেন্ট্রাল ভেনাস প্রেসার এগুলোই আমরা দেখে নিই। তাহলে এটা মনে আছে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে সার্কুলেশনের ভলিউম বা সার্কুলেটরি শক কিভাবে হয়, কি কি কারণে হয়, আর কারণটা বলেছিলাম এখন আমরা চিকিৎসার সাথে মিলাই। ঠিক আছে, আমরা মূলত আজকে আলোচনা করেছি হাইপোভলিউমিক শক নিয়ে। তাহলে কি করতে হবে, তোমার রেস্টোরেশন অফ সার্কুলেটরি ভলিউম, ফ্লুইড দিতে হবে, ব্লাড প্রোডাক্ট দিতে হবে, আর একটা কি দিতে হবে যে কন্ট্রোল অফ হেমোরেজ, যেখান থেকে ব্লিডিং হচ্ছে সেই ব্লিডিংটা বন্ধ করতে হবে। ব্লিডিংটা বন্ধ করার জন্য কি করতে হবে, যদি বিভিন্ন রকম টেকনিক আছে, সার্জিক্যাল টেকনিক। ঠিক আছে, কন্ট্রোল অফ হেমোরেজটা কিভাবে করবে, সার্জিক্যাল টেকনিক। একটা কন্ট্রোল অফ হেমোরেজের নন সার্জিক্যাল টেকনিক কি কি আছে, প্রেসার ব্যান্ডেজ দিলা, পেলভিক বাইন্ডার দিলা, তারপরে তোমার কি আছে ট্যানিক্সিমিক অ্যাসিড দিলা, তারপরে তোমার হচ্ছে যদি কোথা থেকে ডাইরেক্ট ব্লিডিং হয় ওখানে লাইগেশন করে মানে আর্টারিটা বন্ধ করে দিলা। তারপর আরো অনেক আধুনিক টেকনিক আছে। তা এটা অ্যাজ এ হোল হচ্ছে তোমার হচ্ছে হাইপোভলিউমিক শক কন্ট্রোলের ম্যানেজমেন্ট। আর অবস্টেকটিক নিউমোথোরাক্স যদি হয় তাহলে কি আছে, নিউমোথোরাক্সে ডিকম্প্রেসেট করতে হবে, সহজ ভাষায় শিখে রাখো। কার্ডিওজেনিক শক থাকলে হার্টের অনুযায়ী চিকিৎসা দিতে হবে, বিভিন্ন রকম হার্টের ওষুধ দিতে হবে। তারপরে হার্টের কোনো ব্লক থাকলে সেই ব্লকগুলো তুমি হচ্ছে বিভিন্ন বাইপাস বা তোমার হচ্ছে বেলুন স্টেন্টিং বলে, এগুলো নাম শুনছো তোমরা অনেক। আর ডিস্ট্রিবিউটেড শক থাকলে কি হবে, ইনফেকশনের আগে সোর্সটা খুঁজবা, পুজ থাকলে পাস থাকলে সেটা তুমি ড্রেন করবা, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিবা। তাহলে দেখো এই যে শকগুলো আছে, হাইপোভলিউমিক শক আর ডিস্ট্রিবিউটিভ শক, এই দুইখানেই শুধুমাত্র তোমার হচ্ছে যে যদি একটা রোগী সেপ্টিক শকে থাকে তখন দেখা যাচ্ছে সে ডিহাইড্রেশন নিয়ে আসবে, ফ্লুইড ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স নিয়ে আসবে, তখন তাকে ফ্লুইড দেওয়া বা ব্লাড দেওয়া যাইতে পারে। তাছাড়া এই কার্ডিওজেনিক শক বা এই যে তোমার নিউমোথোরাক্সের শক, এগুলো ব্লাড বা ফ্লুইড দিয়ে কোনো উন্নতি হবে না। তবে এদের সবার চ্যানেল ওপেন করে রাখতে হবে, কিন্তু সেইগুলো অবশ্যই রেশনাল ভাবে দিতে হবে, স্যালাইন বা যাই দাও। ঠিক আছে, আজকে মোটামুটি আমি শক সম্বন্ধে যতখানি পারলাম কভার করলাম। এরপরে আমি তোমাদেরকে এরপরে যাব হচ্ছে স্পাইনাল ইনজুরি এবং হেড ইনজুরি রোগীদেরকে প্রাইমারি কি ম্যানেজমেন্ট দিবা। এখন আমরা স্লাইড শেয়ার অফ করতেছি। আমি আসলে তোমাদের কাছ থেকে আসলে ফিডব্যাক দেখব যে তোমরা লেকচার কি বুঝছো না বুঝছো। কেউ যদি কথা বলতে চাও সে হাত উঁচু করে হ্যান্ডস আপ করো, তার সাথে আমি কোনো বিষয়ে কোশ্চেন থাকলে তুমি কোশ্চেন করতে পারো, না হলে আমি কোশ্চেন করব। আর তোমরা যদি প্রয়োজন হয় তোমার হচ্ছে আমাকে মেসেজ করে কি করতে পারো। আরো কোনো কোশ্চেন আছে তোমাদের আজকে যে লেকচার যেটুকু দিলাম শকের উপরে? জি স্যার। নাম বলো, নাম বলে কোশ্চেন করো। স্যার ঝুমুর। আচ্ছা বলো। হ্যাঁ স্যার বলছি টেম্পারেচার কমে গেলে ব্লিডিং বেশি হওয়ার কারণটা কি? টেম্পারেচার কমে গেলে ব্লিডিং বেশি হওয়ার কারণ এটা হচ্ছে তোমার হচ্ছে একটা হচ্ছে ভিসিয়াস সাইকেল, বুঝছো? এটা হাইপোথাইরোমিয়া, তারপরে তোমার হচ্ছে ব্লিডিং, আর হচ্ছে তোমার বিভিন্ন শরীরে বিভিন্ন কগুলেশন ফ্যাক্টর গুলো আছে না, সেই কগুলেশন ফ্যাক্টরের নাম মনে শুনছো, সেই কগুলেশন ফ্যাক্টর গুলো অনেক সময় অ্যাক্টিভ হয়ে যায়, মানে অ্যান্টিকগুলেন্ট ফ্যাক্টর গুলো অ্যাক্টিভ হয়ে যায়, এবং অ্যাক্টিভ হয়ে গেলে যে যখন শরীরের বডি টেম্পারেচার কমে যায়, হাইপোথার্মিয়া হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে শরীরে ব্লিডিং টেন্ডেন্সি গুলো আরো বাড়তে থাকে, এবং আরো বাড়তে থাকলে তখন দেখা যায় যেখান থেকে ব্লিডিং হচ্ছে সেখানে আরো ব্লিডিং হয়। এবং অনেক সময় যে একটা টার্ম আছে ডিআইসি বলে, যে শরীরের বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং শুরু হয়ে যায় যখন তো কগুলেশন ফ্যাক্টর গুলো তোমার অ্যাক্টিভ হয়। কগুলেশন ফ্যাক্টর অ্যাক্টিভ হলে একটা জিনিস হয় যে তোমার ওই একসাথে যখন ব্লিডিং হয়, অন্যদিকে আবার কি হয়, অন্যদিকে তোমার হচ্ছে যে ব্লিডিং রক্ত জমা দেওয়ার জন্য যেসব কম্পোনেন্ট গুলো দরকার সেইগুলোর আবার ঘাটতি পড়ে যায়। ফলে দুইটা ঘটনা সাথে সাথে ঘটতে থাকে, ব্লিডিংও বেশি হয়, আবার রক্ত জমাবাদের কম্পোনেন্ট গুলো কমতে থাকে, তখন আরো বেশি বেশি ব্লিডিং হয়। এবং হাইপোথার্মিয়া করে কি, হাইপোথার্মিয়া এই জিনিসগুলোকে আরো বেশি অ্যাক্টিভেট করে, এই ব্লিডিং, ডিআইসি এবং
যার জন্য তোমার হচ্ছে হাইপোথার্মিয়া আমরা সবসময় প্রিভেন্ট করতে বলি। হাইপোথার্মিয়া থাকলে হচ্ছে রক্তের ব্লিডিং টেন্ডেন্সি অনেক বেশি বেড়ে যায়। আর কেউ কিছু জিজ্ঞেস করবা? এবং আজকে লেকচারে কোনো তোমার ঠিকমতো বুঝতে পারছো কিনা, বা লেকচারে কোনো কিছু তোমাদের বুঝতে সমস্যা হয়েছে কিনা এটা বলতে পারো। সম্রাট বলো, সম্রাট কি লেকচার খেয়াল করছো? জি স্যার, খেয়াল করছি। আচ্ছা, তা উত্তর দাও। তোমার হচ্ছে একটা রোগী তোমার ইমার্জেন্সিতে আসছে, তোমার ফিমার ফ্র্যাকচার, পেলভিস ফ্র্যাকচার নিয়ে। তুমি কি আসার সাথে সাথেই তাকে এক্সরে করতে পাঠাবা, না তাকে কোনো চিকিৎসা দিবা, কি করবা? না স্যার, আগে হচ্ছে ফ্লুইড দিব অথবা ব্লাড ট্রান্সফিউশন করব। হ্যাঁ, রোগীকে আগে তোমার একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত রিসাসিটেট করে তারপরে যখন দেখবো যে ম্যানেজমেন্ট দিয়ে, তারপরে যখন দেখবো যে রোগীটা একটু স্টেবল হয়েছে, তারপরে তাকে এগুলো করতে পাঠাবো। এমন হতে পারে কি, আমরা কি গোল্ডেন আওয়ারের বিষয়টা শিখছি না? গোল্ডেন আওয়ারটা কখন বলে এটা মনে আছে? গোল্ডেন আওয়ার কোন সময়টাকে গোল্ডেন আওয়ার বলে? 1 to 3 আওয়ার, হ্যাঁ, কোন অ্যাক্সিডেন্টের 1 to 3 আওয়ারের মধ্যে। হ্যাঁ, তা তুমি ধরো রোগী আসলো, শকে আসলো, তুমি ওই 3 ঘন্টার মধ্যে তাকে চিকিৎসা না দিয়ে তুমি তার এক্সরে করাইলা বা এইগুলো করাইলা, তখন দেখা যাচ্ছে যে রোগী যখন তোমার কাছে আসলো তখন দেখা যাচ্ছে তার শকটা আর তুমি কি করতে পারতেছো না, তুমি আর কন্ট্রোল করতে পারতেছো না, তাই না? এটা এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো এটা মনে রাখতে হবে। আচ্ছা, আমি এই যে আব্দুর রহমানের কাছে যাব। আব্দুর রহমান, আসো, লাইনে আসো? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলো। হ্যাঁ, কোশ্চেন করো, তারপর আব্দুর রহমান কে যাচ্ছি। বলো স্যার, বাচ্চাদের ক্ষেত্রে যদি কোনো মেজর ফ্র্যাকচার হয় তাহলে সেক্ষেত্রে কি আমরা মানে আইভি ফ্লুইড কিভাবে দিব স্যার? আইভি ফ্লুইড সাধারণত বাচ্চাদের আইভি ফ্লুইড পরিমাণ বলতে দিব? হ্যাঁ 20 ml পার কেজি, বুঝছো? 20 ml পার কেজি। তুমি, আমি একটা জিনিস বলছি যে মানুষের ব্লাড শরীরে কতখানি থাকে, তার বডি ওয়েটের 7%। অর্থাৎ বাচ্চাদের বডি ওয়েট যেরকম তার 7% ব্লাড থাকে। তা আমরা সেভাবে বাচ্চাদের কিন্তু পুরো ব্লাড দিই না। আমরা একটা বড় মানুষের যদি আমরা 420 বা 350 ml ব্লাড দিই, বাচ্চাদের ব্লাড কিন্তু আরো ওদের বডি ওয়েটের সাথে সেভাবে ক্যালকুলেট করে নিবা যে কতখানি তোমার ব্লাড লাগবে। আর বাচ্চাদের আমরা দিই ব্লাড দিয়ে হচ্ছে তোমার পার কেজিতে তোমার কত করে 20 ml করে, সেভাবে দিয়ে তুমি আস্তে আস্তে, এটা এরকম না যে পুরোটাই দিয়ে দিতে হবে। তুমি তারা দিয়ে শুরু করলে, শুরু করে তারপরে ধরো তোমার হচ্ছে রেসপন্স ভালো, তখন কি হচ্ছে তুমি ফ্লুইডটা ধরো কমাইলা বা বাড়াইলা। আর মনে রাখবে একটা কথা আমি বলেছি, বাচ্চাদের শকটা বাচ্চারা খুব কন্ট্রোল করে নিতে পারে নিজের শরীর মেকানিজমে, কিন্তু বাচ্চারা যদি সেই শকটা হঠাৎ করে কন্ট্রোল না করতে পারে বা এমন একটা লেভেলে চলে যায়, তখন কিন্তু বাচ্চারা খুব দ্রুত খারাপ হয়, এবং খারাপ হলে তখন তাদেরকে খুব বেশি ভালো মানে ট্রিটমেন্ট দিয়েও মানে অনেক সময় খারাপ হলে খুব দ্রুত খারাপ হয়ে যায়, বুঝছো? সেজন্য বাচ্চাদের ক্ষেত্রে খুব সাবধানে তোমার ফ্লুইড দিলেও খুব সাবধানে দিতে হবে, বেশি দেওয়া যাবে না। বেশি দিলে হবে তো বাচ্চাদের শরীরের ভলিউম কম, বড়দের মতো করে দিতে থাকলে দেখবা যে তোমার আবার বিভিন্ন জায়গায় ফ্লুইড বেশি অতিরিক্ত জমা হয়ে যাচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে সবসময় ফ্লুইড দিতে হবে হিসাব করে। সাধারণত নর্মাল রুল তোমার 20 ml পার কেজির বেশি ফ্লুইড একটা বাচ্চাকে দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, আর কিছু বলবা? জি স্যার। বলো। না স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আব্দুর রহমান আসো লাইনে? জি স্যার, আব্দুর রহিম স্যার। আব্দুর রহিম, আচ্ছা সরি, আব্দুর রহিম। আচ্ছা, আব্দুর রহিম, তোমার কাছে ধরো একটা পেলভিস, তুমি একটা ধরো হঠাৎ গ্রামের বাড়িতে গেছো, একটা পেলভিস হঠাৎ করে দেখলা যে একটা রোগী হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করলো, তার মানে পেলভিস ফ্র্যাকচার হয়েছে বলে তোমার ধারণা করা হলো। তুমি এই রোগীটাকে সদর হাসপাতালে পাঠাবা, তখন তোমাকে এসে বললো যে আব্দুর রহিম তুমি তো এই যে একটু, তুমি তো ম্যাথসে পড়ো, তুমি ম্যাথসের স্টুডেন্ট, এই রোগীটা এখন আমরা পাঠাবো। তোমাকে হঠাৎ ডাকলো, তুমি আসলে পাঠানোর সময় আসলে ওই রোগীটাকে কি ধরনের ইনিশিয়াল চিকিৎসা দিতে পারবো বলে মনে করো? কি কি অ্যাডভাইস দিবা? জি স্যার, প্রথমে স্যার এবিসি ম্যানেজমেন্টটা দিব স্যার, এয়ার ব্রিদিং এগুলা স্যার দেখবো, যদি না থাকে তারপর এগুলা ইয়া করে দিব। আর পাশাপাশি স্যার
তার যদি ক্যানোলা করার ব্যবস্থা থাকে তাহলে 2 হাতে ক্যানোলা করে দিব। তবে আমি একটা জিনিস বলছি, প্রি হসপিটাল কেয়ার যদি তোমার রোগীর ইমিডিয়েট হাসপাতালে নেওয়ার ব্যবস্থা না থাকে তাহলে ক্যানোলা করার ক্ষেত্রে একটু সাবধানে, যদি মনিটরিং করার ব্যবস্থা না থাকে তাহলে ক্যানোলাটা করা যাবে না প্রি হসপিটাল কেয়ারে, বুঝছো? সব ক্ষেত্রে একই রকম না, তবে একটু মানে এটা এক্ষেত্রে তোমাকে চিন্তা করতে হবে যে রোগীর ইমিডিয়েট রক্ত দেয়া বা এইসব দেওয়ার ব্যবস্থা কতক্ষণে তুমি করতে পারবা তার উপর ভিত্তি করে। আর তোমার মেইন যেটা তুমি প্রাইমারি যেটা আমি জানতে চাচ্ছিলাম তোমার কাছ থেকে, তুমি আসলে পেলভিস ফ্র্যাকচার চিন্তা করলে আসলে রোগীকে ট্রান্সপোর্ট কিভাবে করবা। ধরো তার গেটার টোকেন্টার লেভেলে একটা কম্প্রেশন ব্যান্ডেজ একটা বা তার শার্ট বলো প্যান্ট বলো যে কোনো একটা কিছু খুলে ওইখানে একটা কম্প্রেশন ব্যান্ডেজ দিলা, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে ফিমার ফ্র্যাকচার হয়েছে, তখন তুমি কি করলা, তার দুই পাটা একসাথে করে ভালো পার সাথে ভাঙা পাটা একসাথে দিয়ে তুমি একটু টাই করে দিলা যাতে ওর মুভমেন্ট বেশি না হয়। আর রোগীকে সবসময় কিভাবে ট্রান্সপোর্ট করতে বলবো, আমার কাছে মনে আছে একবার তোমাদেরকে শেখাইছিলাম, সবসময় রোগীদেরকে শোয়ায়, কখনো এরকম ট্রান্সপোর্ট করতে বলবা না যে কোলে করে নিয়ে বা রিক্সায় করে নিয়ে, হয় ভ্যানে করে নিয়ে যাবে বা অ্যাম্বুলেন্সে বা শোয়ায় নিয়ে যাবে, কখনো রোগীকে। হ্যাঁ, কারণ আমরা অনেক সময় জানি না যে তার স্পাইনে কোনো ইনজুরি আছে কিনা বা অন্য জায়গায় কোনো ইনজুরি আছে কিনা, তাই না? ও জি স্যার। হ্যাঁ, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তুমি সুন্দর বলছো। আচ্ছা, আলমদিনা মিম, তুমি আসো, লাইনে আসো? হ্যাঁ জি স্যার। আচ্ছা মিম, এখন তুমি আমাকে বলো তো, শককে যদি আমি ভাগ করতে চাই, কি কি কারণে শক হইতে পারে, একটু যতখানি মনে আছে বলো। স্যার আরেকবার বলেন কোশ্চেনটা। শককে যদি আমরা ক্লাসিফিকেশন করতে চাই কিভাবে করতে পারি, তুমি যেটা পারো সেটাই বলো। স্যার রোগীকে দেখলে কি বোঝা যাবে যে শকে গেছে? না না না, শকের ক্লাসিফিকেশন বলছি। নিউরোজেনিক শক, কার্ডিওজেনিক শক, আগে নিউরোজেনিক বলতে হয় নাকি? হাইপোভলিমিক শক। আগে সবচেয়ে কমন থেকে বলো, আবার বলো। আগে হাইপোভলিমিক শক। হ্যাঁ, তারপরে কার্ডিওজেনিক শক। হ্যাঁ, তারপরে সেপটিক শক। হ্যাঁ, তারপরে নিউরোজেনিক শক। হ্যাঁ, এই তো অনেকগুলো তো বললাম, ঠিক আছে। স্যার একটা মনে পড়ছে না। আরেকটা কি? এই এন্ডোক্রাইন শক আছে। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে আমি যাচ্ছি শারমিন আখির কাছে। শারমিন আখি, শুনতেছো? শারমিন আখি? জি স্যার। আচ্ছা, তুমি বলো যে আমরা আসলে আইডিয়ালি কত সাইজ ক্যানোলা ইউজ করা উচিত এবং কয়টা ক্যানোলা ইউজ করা উচিত? স্যার আইডিয়ালি আমাদের দেশে আমরা 18 সাইজের ক্যানোলা ইউজ করব আর 2 হাতে 2টা ক্যানোলা করব। দুইটা চ্যানেল করব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দুইটা আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে আমি যাচ্ছি রোকনুজ্জামান। রোকনুজ্জামান লাইনে আছো? রোকনুজ্জামান, মোহাম্মদ রোকনুজ্জামান। খবর নেই, ভয় পাইছে। আচ্ছা, এই মঈন কই? মঈন হ্যাঁ, মঈন। জি স্যার। আচ্ছা মঈন, আমাকে বলো, জি স্যার। আমরা আসলে কত লিটার মতো ফ্লুইড মানে খুব রানিং দিতে পারি, কত লিটার পর্যন্ত? স্যার 2 লিটার। 2 লিটার। 2 লিটারের পরে যাইতে গেলে আমাদেরকে ফ্লুইড না দিয়ে আমাদেরকে ব্লাড বা অন্যান্য জিনিস দিয়ে দিতে হবে, তাই না? ব্লাড প্রোডাক্ট। আচ্ছা, এখন তুমি আমাকে বলো যে 2 লিটার ফ্লুইড তুমি অ্যাকুরেটলি দিচ্ছ, ঠিক আছে? এখন তুমি বলো যে একটা রোগীর ফিমার ভেঙে গেছে, কি পরিমাণ ব্লাড লস হতে পারে বলে তুমি ধারণা করতেছো? স্যার সর্বোচ্চ 1 লিটার পর্যন্ত স্যার 500 ml থেকে 1 লিটার। একটু বেশি, তোমার ওটা কাছাকাছি বলো, মোটামুটি 1 লিটার বা এর আশেপাশে, ঠিক আছে। আর পেলভিস ফ্র্যাকচার হলে কতখানি হতে পারে মানে পেলভিস ফ্র্যাকচার হলে? স্যার 2 লিটার। হ্যাঁ, 2 লিটার, ঠিক আছে। এটা ধারণা, এটা একটা এরকম না যে ওইটুকুই হবে, বা এর কমও হতে পারে। আর পেলভিস ফ্র্যাকচারের টাইপস অনুযায়ী তোমার ভাঙাগুলো নির্ভর করবে কি। আর ধরো একজন টিবিয়া ফ্র্যাকচার হলে কতখানি ব্লাড লস হতে পারে সর্বোচ্চ?
স্যার টিবিয়া স্যার 500 ml। 500 আন্দাজে বলছো 500 থেকে 1 লিটার, ওই যে ওখানে আমি যে লিস্ট দিছি ওখানে আশেপাশে বলতে বলতে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, এবার কার কাছে আলজাবির আছে লাইনে? হ্যাঁ জি স্যার। আচ্ছা আলজাবির, তুমি তো আমাদের প্রথম এটিএলএস এর প্রথম লেকচারটা তো খেয়াল করছো তাই না? জি স্যার। আচ্ছা, তা আমাদের আসলে যদি বলি যে একটা রোগীকে আমি তোমাকে একটু কঠিন কোশ্চেনই করি, একটা রোগীকে ধরো কিভাবে আমরা কোন সিকোয়েন্সে ট্রিটমেন্ট দিব। যদি আমাদের ওই যে মনে আছে তোমার লেকচারটা আমি দিয়েছি, প্রথমে রোগী আসবে, প্রি হসপিটাল কেয়ার, ট্রান্সপোর্ট, তারপরে প্রাইমারি সার্ভে, এটা কি মনে আছে? এই সিকোয়েন্সটা বলতে পারো? স্যার এ বি সি ডি ই এই সিকোয়েন্সে আমরা ট্রিটমেন্টটা দিব। হ্যাঁ এবিসিডি, কিন্তু এবিসিডিটাও একটা বড় একটা ইস্যুর মধ্যে আছে, এটা তোমাকে আমি শেখাই দিচ্ছি। এবিসিডি সিকোয়েন্সে ট্রিটমেন্ট দিবা, কিন্তু প্রথমে প্রি হসপিটাল কেয়ার, সেখানে এবিসিডি দেখবা, আবার হসপিটালে আসবে যখন তখন আবার এবিসিডি দেখবা, হাসপাতাল আসার সাথে প্রাইমারি সার্ভে করবা, প্রাইমারি সার্ভে করার পরে তুমি আবার সেটাকে অ্যাসেস করবা, তারপরে সেকেন্ডারি সার্ভে করবা, সেকেন্ডারি সার্ভে তো আবার এবিসিডি কিন্তু একই সিকোয়েন্সে আসবে। তারপর সেকেন্ডারি সার্ভে করার পরে রোগী যখন স্টেবল ভালো হয়ে গেল তখন তুমি রোগীকে ডেফিনিট কেয়ারের দিকে নিয়ে যাবা, বুঝছো? এবং প্রতিটা অংশের মধ্যেই কিন্তু এবিসিডি থাকবে। ধরো একটা রোগীকে প্রথমে ইমার্জেন্সিতে দেখলা, ইমার্জেন্সি দেখে প্রাথমিক কিছু চিকিৎসা দিলে ওয়ার্ডে পাঠিয়ে দিল, তখনও তুমি আবার প্রথম থেকে এবিসিডি দেখে আসবা, দেখে তারপরে তুমি আবার কিছুক্ষণ পরে তাকে আবার ধরো প্রেশার মাপি মাপি এগুলো দেখে আমি সেকেন্ডারি মানে রিসাসিটেশন মনিটরিং করার পরে সেকেন্ডারি সার্ভেতে যাব। সেকেন্ডারি সার্ভে থেকে কোনো কিছু মিস করলাম কিনা, যেমন আমি কি কি মিস করি, অনেক সময় দেখা যাচ্ছে একটা রোগীর শুধু পায়ে গোড়ালিতে ভাঙা আছে, কিন্তু তার দেখা যাচ্ছে যে ওখানে হিপেও ভাঙা আছে বা তার স্পাইনও ইনজুরি আছে। প্রথমে আমি দেখি রোগী যেটা নিয়ে আসলে মেইন কমপ্লেন করে আমি সেটা নিয়ে আগে চিন্তা করি, কিন্তু অন্যগুলো নিয়ে চিন্তা করি না। অতএব সেকেন্ডারি সার্ভেতে তোমাকে আস্তে আস্তে সব জিনিসগুলো রোগীকে কোটায় কোটায় জিজ্ঞেস করতে হবে বা জানতে হবে, দেখতে হবে যে অন্য কোথাও কোনো কিছু তুমি মিস করতেছো কিনা। এরপরে সবকিছু ঠিকঠাক করলে, রোগী স্টেবল থাকলে তুমি আস্তে আস্তে ফাইনাল চিকিৎসার দিকে তুমি যাবা, বুঝছো? আচ্ছা এবার আমি এই যে রাজিয়া সুলতানা সুহি, হ্যাঁ তোমার মাইক ওপেন করো, ওটাই শেষ কোশ্চেন করব। রাজিয়া সুলতানা শুনতেছো? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, তুমি আমাদের ওয়ার্ডে অর্থোপেডিক্স ওয়ার্ডে কাজ করতে আসছো, হঠাৎ করে দেখলা যে একটা রোগী আসছে ফিমার ফ্র্যাকচার নিয়ে, তখন তুমি আসলে রোগীটা শকে আছে কিনা বোঝার জন্য তুমি কি কি জিনিস দেখবা বলো তো? বলো, প্রথমে আসার সাথে শকে আছে কিনা কিভাবে বুঝবা? কিভাবে বুঝবা যে ফিমার ফ্র্যাকচার? পালস দেখবো। বলো, বলতে থাকো, ভয় পাচ্ছ কেন বলো। স্যার পালস দেখবো, ব্লাড প্রেশার দেখবো, তারপর এটা দেখলা, দুইটা দেখলা। তো আমি শিখাইছিলাম লুক ফিল মুভ, মানে রোগীকে দেখে কি কি জিনিস বুঝতে পারবা, দেখে কি কি বুঝতে পারবা, কে বলতে পারবা? এইটা বলো, ওই যে তোমার রিজওয়ান হোসেন বলো, দেখে 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 একটা রোগী শকে আছে দেখে কি বুঝতে পারবা? রিজন বলো। স্যার ধর একটা শকে আছে, দেখলেই কি কি জিনিস দেখা যাবে দেখলেই? স্যার রোগী আনকনসিয়াস আছে কিনা, রোগী কোনো বিষয়ে ভয় পাচ্ছে কিনা, অ্যাংজাইটি বা অন্যরকম আচরণ করছে কিনা, বা উল্টাপাল্টা কথা বলছে কিনা, এগুলো স্যার। এর আগে আরো কি দেখবা? তার শ্বাস প্রশ্বাস, তার হচ্ছে অ্যানিমিয়া বা পেইল হয়ে গেছে কিনা, এগুলো তো দেখেই তো আগেই বুঝতে পারবো, তাই না? জি স্যার। দেখা যাচ্ছে খুব দ্রুত শ্বাস প্রশ্বাস নিচ্ছে একটা রোগী, দেখা যাচ্ছে সিভিয়ারলি অ্যানিমিক, দেখা যাচ্ছে চোখ টোক সব হোয়াইট, মুখ টুক পেইল দেখা যাচ্ছে, তখন কি মনে করতে হবে যে হয়তোবা রোগীটা এই হিস্ট্রি নিতে হবে আর এই ট্রমার জন্য শকে থাকতে পারে, ঠিক আছে? এরপরে এটা চিন্তা করতে হবে। আর সাথে সাথে অন্য কোনো কারণে শক কিনা, তুমি খালি ব্লিডিং চিন্তা করে ভুল করতেছো কিনা, তখনও সেটাও তোমাকে চিন্তা করতে হবে। কিছু কিছু আর কি কি গুরুত্বপূর্ণ হিস্ট্রি নিতে হবে রোগীর, ফারজানা মিম বলো, কি কি গুরুত্বপূর্ণ হিস্ট্রি নিতে হবে? একটা রোগী শকে থাকলে আর কি কি হিস্ট্রি তুমি রোগীর কাছ থেকে চাও?
ফারজানা মিম শুনতে পাচ্ছ? আচ্ছা রাকিব বলো। আচ্ছা মিম বলো। হ্যাঁ আর কি কি হিস্ট্রি নিবা? ধরো একটা রোগী শক নিয়ে আসছে, শক ধরো ব্লিডিং হয়ে শক হয়েছে, একটা ফ্র্যাকচার হয়ে শক হয়েছে, তখন তুমি আরো কি কি হিস্ট্রি নিবা রোগীর? আর কি কি জিনিস জানতে চাও তুমি রোগীর? আর স্যার প্রথম মানে যদি বলো স্যার হচ্ছে যে হাত পা মানে বলো। শুনতেছি স্যার আমি বলছি যে মানে রোগীর হাত পা মানে কোথাও ফুলে গেছে নাকি এগুলো দেখতে হবে। আমি তো বললামই যে লোকে তোমার শকে আসছে, শক নিয়ে আসছে, তারপরে হচ্ছে একটা ফ্র্যাকচার আছে, সাথে সাথে তোমাকে আরো কি কি জানতে হবে সেটা হচ্ছে তোমার তার মানে কোনো কার্ডিয়াক প্রবলেম আছে কিনা, কোনো ওষুধ খায় কিনা, তারপরে তোমার হচ্ছে ডায়াবেটিস আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু তোমাকে জেনে নিতে হবে, বুঝছো? কিছু কিছু রোগীদের দেখা যায় যে যাদের আমি বললাম না কিছু ওষুধ খায়, বিটা ব্লকার খায়, তারপরে তোমার এসি ইনহিবিটর খায়, তাদের কিন্তু শকটা আরো বেশি খারাপ হতে পারে। এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা শোনো, যাই হোক মোটামুটি আজকে আমরা লেকচার দিলাম। আর তোমাদের তোমাদের ঝুমুর আর কে যেন এই ছিল পোস্ট, কাকে কাকে করলাম? আমি স্যার রাকিব। রাকিব, হ্যাঁ রাকিব তুমি একটু রাকিব স্যার, রাকিব। হ্যাঁ রাকিব, আমাদের অর্থোপেডিক্সে এবার রাকিব আর ঝুমুর কথা বলো, বাকিরা মাইক অফ করে দাও। রাকিব আমরা অর্থোপেডিক্স এর তোমাদের কি কি কভার করছি পড়াশোনা বলো তো? স্যার ফ্র্যাকচার পড়ানো হয়েছিল, তারপর স্যার হচ্ছে আপনি যে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার, প্রিহসপিটাল ম্যানেজমেন্ট, আর আজকে এটা পড়ালেন স্যার। শক ম্যানেজ, এই কটাই অর্থোপেডিক্সে পড়ানো হয়েছে তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা তুমি অর্থোপেডিক্সে তোমাদের যে এই বছরের যে শিডিউলটা সেটা একটু আরেকবার আমাকে সেন্ড করবা, আমি খুঁজে দেখবো না আমাদের গ্রুপে পুরনো মেসেজগুলো আছে কিনা, তারপর আরেকবার সেন্ড করবা, ঠিক আছে? আমাকে যে ছবি পাঠাইছিল, কে জানো ছবি পাঠাইছিল, মইন পাঠাইছিল না কে জানো? আমি পাঠাইছিলাম স্যার। আচ্ছা তাহলে তুমি আমাকে পাঠাবা, আবার পাঠাবা, তাহলে আমরা দেখি, যেহেতু অনলাইনে আমরা অনেক সময় পাই আর এখন তো আমরা ফ্রি আছি, আমরা তোমাদেরকে আরেকটু অ্যাক্টিভ করে অনেকগুলো টপিকস, শুধুমাত্র তোমার হচ্ছে যে এই টপিকসগুলো ছাড়াও তোমাদের যে টপিকসগুলো আছে ওইগুলো যাতে সব জিনিস তোমাদের পড়ানোর দরকার নেই, কিছু কিছু জিনিস আমি অথবা বিভিন্ন রকম ক্লিনিক্যাল ম্যাটেরিয়ালস দিয়ে দিব যেটা তোমরা দেখেই অনেক কিছু শিখে যাবে, ঠিক আছে? তুমি ওটা একটু আরেকবার পাঠাও। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আজকে লেকচার নিয়ে, আমি লেকচারটা অলরেডি দিয়ে দিছি আর ভিডিওটাও দিয়ে দিব না, তাহলে তুমি ওই ভিডিও গ্রুপে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলে, আর হচ্ছে ওই তোমার যদি কোনো কোশ্চেন থাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে কোশ্চেন পাঠিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা ভালো থাকো। চ্যানেলে ঠিক আছে স্যার। স্যার হ্যাঁ বলো। চ্যানেলের লিংকটা একটু হোয়াটসঅ্যাপে দিয়েন। হ্যাঁ আমি দিয়ে দেবো। আর যাতে তোমরা অনেকে অনেকে দেখা যায় নেটওয়ার্কের জন্য শুনতে পাওনি, বা অনেকে আছে যে হয়তোবা এখানে দেখছিলাম 41-42 জন, তোমাদের স্টুডেন্ট তো 90 জন, তো বাকিদেরও তো লেকচারটা দেখতে হবে, ঠিক আছে? সবাইকে বলবা যে যত সম্ভব অ্যাটেন্ড করতে, আর যদি না করতে পারে তাহলে ইসে দেবে, ইউটিউবে দেখে নেবে, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকো আর খুব সাবধানে থাকো, আর হচ্ছে মাস্ক ব্যবহার করবা, ঠিক আছে? বাড়ি বাইরে গেলে মাস্ক ব্যবহার করবা। আর স্যার আপনি সাবধানে থাকবেন স্যার। আর সামনের বুধবারে আবার ইনশাআল্লাহ দেখা হবে, ঠিক আছে? আমি জানাই দেব কি লেকচার নেব। আচ্ছা খোদা হাফেজ। জি স্যার।